প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনার্জি প্যাক পাওয়ার টক অনুষ্ঠানে। আমরা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টা, জ্বালানি বিশেষজ্ঞ তামিম আছেন মীর আলী রেজা, বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক মার্কেটিং এবং বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব মার্কেটিং জসিমউদ্দিন এই আলোচনায় আছেন। আমি তামিম, আমি আপনার কাছ থেকে শুরু করব। আমি যতদূর মনে করতে পারি, উপদেষ্টা যখন ছিলেন আমি কভার করেছি এই এলপি গ্যাস নিয়ে। আপনি একটা ক্যাম্পেইন শুরু করলেন যে বাসাবাড়িতে যেন এই যে আমরা যে লাইনের গ্যাসটা ব্যবহার করি রান্নার কাজে, সেটা এক ধরনের মিসইউজ, এবং রাজধানীর সঙ্গে গোটা বাংলাদেশ, এটার মধ্যে এক ধরনের যে একটা বৈষম্য অন্তত আমাদের হাউসহোল্ড ইউটিলিটিসগুলো পাওয়ার ক্ষেত্রে, সেই জায়গা থেকে আপনি একটা গ্যাপ কমিয়ে আনার জন্য এবং জাতীয় সম্পদ সবার আগে রক্ষা, তখন কিন্তু সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল। তারপরে হঠাৎ করে আজকে এসে আমরা বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে নানা রকমের সাফল্যের কথা বলছি, কিন্তু এই জায়গাটায় কোথায় জানি একটু থেমে গেছে। আমি একটু শুনতেই চাই, সেই সময় আপনি যেই আহ্বানটা নিয়ে এসেছিলেন সবার প্রতি, সকলের দায়িত্বশীলতার কথাও বলেছিলেন, সেটা যদি একবার একটু রিফ্রেশ করেন এবং কেন আমরা থেমে গেছি। এটা মূলত যখন আমাদের গ্যাসের মানে যথেষ্ট সরবরাহ ছিল, 2007 সাল থেকেই প্রথম আমাদের সরবরাহ ঘাটতি বড় করে চোখে পড়লো এবং আমরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রামে গ্যাস কানেকশন দেওয়া বন্ধ হয়ে গেল। 2007-এর নভেম্বর থেকে অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিল ওখানে নতুন কোনো গ্যাস কানেকশন দেয়া, বিশেষ করে শিল্পে, যদিও বাড়িঘরে তখনও দেওয়া হচ্ছিল। তো 8 সালে যখন আমরা দেখলাম যে এরকম গ্যাসের সরবরাহ ঘাটতি এবং চাহিদাটা মূলত আমাদের শিল্পকে খুব মানে এই ঘাটতিটা আমাদের শিল্পকে খুব বিপর্যস্ত করছে এবং নতুন শিল্প হচ্ছে না, তখনই পলিসি ডিসিশনে আমাদের চিন্তা ভাবনা করতে হলো। এবং তখন আমরা ভাবলাম যে না, বাড়িঘরে আমরা যে গ্যাসটা সরবরাহ করছি এর অল্টারনেট ফুয়েল আছে। যেহেতু শিল্পে অল্টারনেট ফুয়েলটা ডিফিকাল্ট, যেহেতু প্রসেসিংয়ে আমাদের গ্যাসটা বেশি প্রয়োজন হয় শিল্পে, সেই কারণে বাড়িঘরে এবং ট্রান্সপোর্টেও অল্টারনেট ফুয়েল আছে। তো অল্টারনেট ফুয়েলগুলো আনলে আমরা সেই গ্যাসটাকে ফ্রি করতে পারি, সেখানে বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পায়নে আমরা সেটা ব্যবহার করতে পারি। তাহলে এই যে প্রাধিকার দেয়া, অর্থাৎ প্রায়োরিটাইজেশন করা গ্যাসের ব্যবহারের, তারই প্রেক্ষিতে আমরা বলেছিলাম যে পৃথিবীর বেশিরভাগ দেশেই এলপিজির মাধ্যমেই চুলো রান্না করা হয়। আরেকটি যেটি যুক্তি আমি সবসময় বলেছি, সেটা হচ্ছে যে 5 থেকে 7 ভাগ জনগণ সারা দেশের এই পাইপ ন্যাচারাল গ্যাস পাচ্ছে বাড়িতে, আর বাকি যে 90% উপরের যে জনগোষ্ঠী আছে, জনসংখ্যা আছে, তারা কিন্তু একটা জাতীয় সম্পদ গ্যাস তার সমান অধিকার বা সুযোগ তারা পাচ্ছে না। এটা একটা বড় ধরনের বৈষম্য এবং ইনজাস্টিস, আমি সবসময় সেটা বলেছি। তাহলে আমরা কি করতে পারি, কিভাবে আমরা এই গ্যাসের যে সুবিধাটা, একটা জাতীয় সম্পদের সুবিধা সারা দেশে জনগণকে আমরা পৌঁছে দিতে পারি, তার একটি কথা আমি যেটা বলেছিলাম, এখন আমি বলি, এখন আসলে দরকার হবে না তো, সেটা হলো যে এলপি গ্যাসের তখন মূল্য ছিল 1500 টাকা করে। আমি বলেছিলাম বাড়িঘরে গ্যাসের মূল্য বাড়িয়ে দেওয়া এবং সেখান থেকে 300-400 টাকা ভর্তুকি হিসাবে এলপি গ্যাসে দেয়া। এখন তো এলপি গ্যাস 700-800 টাকা নেমে এসে আন্তর্জাতিক বাজারে মূল্য কমে আসার কারণে, কিন্তু ভবিষ্যতেও এই যে সমতা আনাটা, যারা এলপি ন্যাচারাল গ্যাস ব্যবহার করতে পারছে না আর যারা ব্যবহার করছে, তাদের মধ্যে যে রান্নার জন্য যে মাসিক যে একটা খরচ হচ্ছে তাদের, সেই খরচের ব্যাপারটাতে একটা সমতা আনা। কারণ এলপি গ্যাস ব্যবহার করে সে 3000 টাকা, তখন 450 টাকা ছিল পাইপ ন্যাচারাল গ্যাস। এটা তো একটা চরম বৈষম্যমূলক একটা জিনিস। তো এই সমতাটা আনার জন্য আমরা বলেছিলাম। আর গ্যাসের যে প্রায়োরিটাইজ ব্যবহার করা, বাড়িঘরের রান্নার চুলাতে এটার কোনো ইকোনমিক মাল্টিপ্লিকেশন বা ইকোনমিক বেনিফিট ওরকম কিছু নাই। তো সেই ক্ষেত্রে আমরা এলপিজি এনে সেটা দিয়ে এটাকে রিপ্লেস করার কথা তখন বলেছিলাম। তো তার পরবর্তীতে যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট এসেছিল, তো পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে সবসময় জনপ্রতিনিধিদের কাছে জনগণের চাপটা অনেক বেশি স্ট্রং থাকে। সম্প্রতি তো মাননীয় অর্থমন্ত্রীর এই কমেন্টে যে ভাত রান্না করতে এই গ্যাস পোড়ানোর আর ব্যবস্থা
কি আর সহ্য করা হবে না, এরকম একটি হ্যাঁ, উনি চমৎকার বলেছেন একটি- বিভিন্ন সময় কথা বলে আবার রিট্র্যাক্ট করে আবার না সেটা বাধ্য নিয়ে তো হয়েছেন তুমুল জনগণের চাপে। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তুমুল ট্রল করা হচ্ছে মানে তার এইসব কথা নিয়ে, তাহলে ভাত আমরা আসলে কি দিয়ে রান্না করব, মানে এরকম অনেক সুশিক্ষিত মানুষরাও এটা নিয়ে অনেক হ্যাঁ, উনি রকমের হয়তো কথা বলছেন। পরবর্তী সমাধানটা হয়তো দিয়ে দিলে পারতেন, বলতেন জি। যে আমরা এলপিজির মাধ্যমে এটা করব। জি। তো আমাদের তো আমার অল্টারনেট না দিয়ে তো আমি বন্ধ করতে পারবো না, এটা ঠিক হবে না। তার মানে কি এই যে সমালোচনাগুলো, আমি একটু যদি একটু বিপিসির প্রতিনিধির হিসেবে আমি আপনার কাছেই জানতে চাই যে সময় সময় বলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকাকালীন অবস্থায় স্যার বলেছিলেন সেটা এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি হয়েছিল, আবারও রাজনৈতিক সরকারের উপরে এক ধরনের চাপ থাকে সেটা স্যার বললেন, কিন্তু আবার বিভিন্ন সময় বলেছেনও, মাননীয় অর্থমন্ত্রীর বিভিন্ন সময়ের কোটেশন আমরা উদ্ধৃত করতে পারি, তো আবারও তারা ফেরত নিয়ে যায়। তার মানে অল্টারনেটিভ কিছু দিতে পারছেন না বলেই কি এটা ব্যর্থ হচ্ছে, নাকি এটার মধ্যে অন্য কোনো কিছু আছে? না, আপনি তো এই কথা স্বীকার করবেন যে 2007 বা 8 সালের যে প্রেক্ষাপট জি, আর এখন প্রেক্ষাপটে তো ভিন্ন। কারণ তখন যে আন্তর্জাতিক বাজারে যে তেলের মূল্যটা ছিল, কারণ তেলের মূল্যের সাথে কিন্তু এটা সম্পর্কিত, আর এখন কিন্তু সেই তুলনায় অনেক কমে আছেন, এটা আমরা সবাই জানি। তো এটা যেহেতু এইটা ওই একটা বাই প্রোডাক্ট, তখন যেভাবে আসলে মানুষের ক্রয় ক্ষমতা ছিল, আমাদের কিন্তু আস্তে আস্তে জাতীয় ইনকাম বাড়ছে, জি, হ্যাঁ, লোকের মানে- ক্রয় ক্ষমতা বাড়ছে, মানে এখন তো লোকের রুচিও চেঞ্জ হচ্ছে, সেজন্য এখন কিন্তু লোকজন এটা আর ওই সহজভাবে নিচ্ছে। স্যার হয়তো এটার মূল শুরু করে গেছেন, কিন্তু বর্তমান সরকার না মানে শুরু করে গেছে, মানে সবগুলো ফ্যাক্টরি কিন্তু গ্রহণযোগ্যতার পক্ষে, right. মানে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, মানুষের সক্ষমতা বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, তাই তো। কিন্তু তারপরেও যখন নাকি তামিম স্যারই বললেন যে বিভিন্ন সময় অর্থমন্ত্রী তো এগুলোর কথা বলেছেন, আবার রিট্রিট করেছেন, আবারও ফেরত নিয়েছেন, সেখানে কি মানে আমাদের আসলে বিপিসি বা যারা অথরিটি তাদের সক্ষমতার কারণেই কি আবারও সরকারি বা রাজনৈতিক সিদ্ধান্ত ফিরিয়ে নিতে হয় না, তার জন্য? এখানে আসলে তো সক্ষমতা হঠাৎ করে হয় না, আচ্ছা। সক্ষমতা তৈরি করতে হয়, সেই অবকাঠামো তৈরি করতে হয়, সেভাবে অন্য বেসরকারি পর্বে আসতে হয়, কারণ সরকার তো একা এটা নিয়ন্ত্রণ পারবে না, করতে জি। পারবে না। সরকারের যেটা সেটা তো আছেই, সেই সাথে এখন কিন্তু অনেক ব্যবসায়ী বেসরকারি পর্যায়ে অলরেডি চলে এসেছে। আমার জানা মতে প্রায় 60টা কোম্পানি এরকম আমাদের কাছে মন্ত্রণালয় দরখাস্ত করেছে, তার মধ্যে 45টা আপনার কার্যক্রম শুরু করেছে, এবং এর মধ্যে 9টা কিন্তু পুরোপুরি উৎপাদনে চলে গেছে। এক সময় ছিল বিপিসি যেটা ইস্টার্ন রিফাইনারি নির্ভর, সেখানে 14-15 লক্ষ হাজার মেট্রিক টন মাত্র হতো, সেখানে কিন্তু আমাদের এখন বাজার চলে এসেছে প্রায় 3 লাখের কাছাকাছি। তো যেহেতু একটা এলপিজি এখন সহনীয় মূল্য হয়ে গেছে এবং অনেকটা একটা জ্বালানি বন্দর, এবং আজকাল গৃহিণীরা কাঠের পরিবর্তে এইটা যখন শুরু করলো, তখন আস্তে আস্তে এটা জনপ্রিয়তা হচ্ছে, সেই সাথে পাবলিক সেক্টরও কিন্তু এর সাথে আগিয়ে আসতেছে। আর স্যার যে কথা বলছেন যে বাসা বাড়িতে যেটা দেওয়া হয়, এটা কিন্তু সরকার এখনও ডিসকাস করতেছেন, এটা ডাইভার্ট করতে হবে, কিন্তু লোককে তো বিকল্প তার রান্নার ব্যবস্থা করতে হবে। ওই যে বললেন যে ফেসবুকে আসতেছে আমি তাহলে ভাত খাবো না, তো সেটারই বিকল্প তো আমাকে তাকে একটা সিলিন্ডার তার ক্রয় ক্ষমতার মধ্যে যতদূর সম্ভব এবং তার সরবরাহটা নিশ্চিত করতে হবে, কারণ আমাদের 16 কোটি দেশের লোক। সেই ক্ষেত্রে আসলে ভর্তুকির কথাটা, সেটাও ডক্টর তামিম বলেছেন যে ভর্তুকির কথাটা উদ্ধৃত করতে হবে, মানে জনগণকে বোঝাতে হবে, কিন্তু ভর্তুকি দিতে গেলে কত পার্সেন্ট এই বিপিসির জায়গায় পড়বে, কত পার্সেন্ট বেসরকারি উদ্যোক্তারা যারা এখনো বোধহয় লাভজনক অবস্থায় আছে, 9টি উৎপাদনে আছে, আর 6টি তো একেবারে পুরো দস্তুর গত প্রায় 20 বছর ধরে ব্যবসা করছে। ভর্তুকি তো বেসরকারি খাতেই বোধহয় বেশি দিতে হবে নাকি? না, এখন তো গভর্নমেন্ট আমার মানে বেসরকারি তো কোনো ভর্তুকি দিচ্ছেই না, আর ভবিষ্যতে যদি এরকম, ভারতে কিন্তু একসময় আমি জানেন যে ছিল, সেখানেও গত বছর আমার ওই সম্মেলনে যাওয়ার সুযোগ হয়েছিল, ওখানে নরেন্দ্র মোদীর আবেদনে প্রায় 5 কোটি লোক গিভ আপ করছে, ছেড়ে দিয়েছে। তো ভর্তুকি দিতে গেলে সেটা একটা নিয়মের মধ্যে তো দিতে হবে, সেই জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু নীতিমালা প্রস্তুত করেছি। তার মধ্যে হচ্ছে এই কাস্টমার ফ্রেন্ডলি, ভোক্তা আপনার বান্ধব একটা আমরা নীতিমালা অলরেডি প্রণয়ন করে ফেলেছি। সেখানে আমাদের মূল কথা হচ্ছে যারা এটা ব্যবহার করবে তাদেরকে নিবন্ধিত হইতে হবে। নিবন্ধিত হইলে যেরকম কৃষি খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে, তারপরে আপনার এই যে 10 টাকা
মূল্যটা এই যে কাদের কাদের দিতে হবে সেটার একটা ওইভাবে তালিকাটা তো তৈরি করতে হবে। আর সেই সাথে সাথে এইগুলা যেহেতু রাতারাতি করা যায় না, এই অবকাঠামোগুলো এইভাবে তৈরি করতে হবে, কারণ ভর্তুকি দিতে গেলে সেই সাথে চাহিদা তো অবশ্যই বাড়বে এবং চাহিদা আছে। এবং এই যেহেতু এইগুলা অনেকটা মানে আমাদের প্রথমে একটা চিন্তা করতে হবে নিরাপত্তার বিষয়টা, সেফটির বিষয়টা। সেই জন্য যে আমাদের অন্য যে অর্গানাইজেশন আছেন, বিস্ফোরক অধিদপ্তর বা এর সাথে যারা রিলেটেড, তারপরে যে ফ্যাক্টরিগুলো করবে সেগুলো আসলে মানে কি পর্যায়ে করবে সেটা একটা নীতিমালা অলরেডি তৈরি করা হয়ে গেছে। সেই সাথে সাথে শুধু আমাদের জ্বালানি যে আপনার বাসা বাড়ির জন্য না, আমরা কিন্তু এই সিএনজি গ্যাসের বিকল্প যেটা বলা হয় অটো গ্যাস বা এলপি গ্যাস, সেটাও একটা এলপি, সেটারও অলরেডি নীতিমালা প্রস্তুত হয়ে গেছে এবং আমরা গেজেটে দিয়ে দিয়েছি। আমরা সিএনজি নিয়ে একটু বিস্তারিতই শুনতে চাই। মানে যখনই আমরা এই রকম একটা বিষয় নিয়ে কথা বলি তখনই দায়েশে আসলে ধরেন ঢাকার মানুষ বা ঢাকা চট্টগ্রামের মানুষ আমরা যারা একটু বেশি সুবিধা পাচ্ছি, নাগরিক সুবিধা আমাদের উপরে পড়ে এবং আমরাই সবচেয়ে বেশি রিয়েক্ট করি। তার পাশাপাশি শুধু ওই 2টা বার্নার ঘরের রান্না সেটার মধ্যে না, এই যে সিএনজি গ্যাসের কথা বলছেন, সেই জায়গাটা কতখানি ভূমিকা রাখছে এটা নিয়ে শুনবো। আমি একটু তার আগে বসুন্ধরা এলপি গ্যাস কোম্পানির আপনি হেড অফ মার্কেটিং, ইন টার্মস অফ বিজনেস এটা কতখানি মানে চমকপ্রদ, এটাকে একটু জানতে চাই। যে উনি বললেন যে ইতিমধ্যে 7টি কোম্পানি অ্যাপ্লাই করেছে, 45টি শর্ট লিস্টেড হয়েছে, 9টি উৎপাদনে গেছে। আপনারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। জি, ধন্যবাদ। আমরা তো 99 সন থেকে এটাতে আছি। প্রাইভেট সেক্টরে এটাই প্রথম বিনিয়োগ। আর এরপরে আমাদের একটা স্বয়ংসম্পূর্ণ এলপি সিলিন্ডার উৎপাদনের জন্য যে 2011 সালে এটা কমেন্সমেন্টে গেছে, তো এটাই প্রথম ছিল বেসরকারি উদ্যোগে এবং এখনও পূর্ণাঙ্গ টেস্টিং ফ্যাসিলিটি সহ এটাই একমাত্র বাংলাদেশের বড় কারখানা সিলিন্ডার তৈরির জন্য। আপনার যে প্রশ্নটা ছিল যে আসলে এই আমাদের এলপিজি গ্যাস এর আসলে কনজাম্পশন, এর আসলে মানুষ কেন বিনিয়োগে যাবে, ব্যবসা, হ্যাঁ, কেন এটা বিনিয়োগে কেন যাবে, এটা লাভজনক কিনা, হ্যাঁ, আমি 2টা দিক দিয়ে এটাকে আমি আসতে চাই। একটা হচ্ছে যে আসলে মানুষের চাহিদা আছে কিনা, এটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে আমার যে রিসোর্স বাংলাদেশে 45টা কোম্পানি যদি একই রকমের এফিশিয়েন্ট হয় তাহলে আসলে আমাদের বাজারটা আছে এরকম। আমার যেটা মনে হয় বাংলাদেশে এখন এলপিজি সেক্টরে 40%-এর উপরে মার্কেট গ্রোথ রয়েছে। এখন আমরা অলমোস্ট 4 লাখ মেট্রিক টনে চলে গিয়েছি। তো এটা তো 1 মিলিয়ন টনে চলে যাবে 3 বছরের মধ্যে। আপনি যদি 40% গ্রোথকে কনসিডার করেন তাহলে 3 বছর আগেও চলে যেতে পারে। তো এখন প্রশ্ন হলো যে এই ধরনের লজিস্টিক, এটা তো একটা বড় লজিস্টিক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। একটা বিপিসি থেকে একটা কমেন্সমেন্টের জন্য 18 মাস সময় দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 8-9টা কোম্পানি কিন্তু তারা ফ্যাক্টরি বিল্ড আপ করতেছে, বড় বড় ইনভেস্টর যারা তারা করছে। 9টি কোম্পানি ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদন চলছে তাদের। এবং আমার জানা মতে যারা এখানে বিনিয়োগ করেছে, এটা গ্যাসের দাম যে রকমের ছিল যতটুকু কমে যাওয়ার পরেও কিন্তু সবাই মুনাফা করছে। এটা ভালো একটা সেক্টর। আর মুনাফার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন যে এটা কিন্তু একটা মানে কনজিউমারদের প্রয়োজন, মানে কমার্শিয়ালিও প্রয়োজন, হাউস হোল্ডের প্রয়োজন। বিকল্প জ্বালানি আর কোথায়? এখন আমাদের বনভূমি তো 7 ভাগ 6.5 ভাগে চলে এসেছে, যেটা 25 ভাগ হলে স্ট্যান্ডার্ড। তাহলে তো আমরা অন্য কোনো কিছুতে যেতে পারছি না। তো সেজন্য আমাদের যেটা মনে হচ্ছে যে এটা যে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য যেই বিনিয়োগ করতে আসুন না কেন, এটা কিন্তু আসলে ভালো একটা সেক্টর, এটা ভালো একটা গ্রোথ আছে, প্রফিটেবিলিটি আছে। আমি একটু ডক্টর তামিম স্যারের কাছে একটু জানতে চাই স্যার, সিএনজির বিষয়টাই, এবং এটা নিয়ে কিন্তু তুমুল সমালোচনা এবং একটু এটা পলিটিক্যালি ইউজ করা, যে সিএনজি স্টেশন ইত্যাদি, সেটার সঙ্গে এই এলপির আমরা যেটা ডিসপ্যারিটিটা দূর করার জন্য যে ক্যাম্পেইনটা আপনি করেছেন, কতখানি ভূমিকা রাখছে এই সিএনজি স্টেশন এবং ইত্যাদিগুলো? এলপি গ্যাসে দেখুন এগুলি সবই হচ্ছে প্রাইস সেন্সিটিভ, প্রাইস সেন্সিটিভ অ্যান্ড কনভেনিয়েন্স, দুটোর সমন্বয়ে আমরা একজন ভোক্তা হিসাবে আমার চয়েস থাকতে হবে। হ্যাঁ, আমি কোনটা ব্যবহার করব সেই সুযোগটা আমার থাকতে হবে। মানে আমি যদি একটা কম্পিটিটিভ মার্কেটের কথা চিন্তা করি, তাহলে আমার গাড়ি চালানোর যদি আমার 3টা ফুয়েল থাকে, অল্টারনেট ফুয়েল অপশনস যদি থাকে, তাহলে ইট উইল বি মাই চয়েস। এই চয়েসটা কিন্তু মানে কি বলবো, ডিস্টর্ট করা যায় বা চয়েসটাকে খুব বেশিভাবে ইনফ্লুয়েন্স করা যায় বাই প্রাইসিং মেকানিজম।
সিম্পল। আমরা যদি সিএনজির সাথে অকটেন পেট্রোলের একটা প্রাইসিং তুলনা করি। ডিফারেন্সটা দেখি, কখনোই 20%-এর মানে অকটেনের চাইতে 20%, মানে 80% মূল্য কম ছিল সিএনজি। সুতরাং অকটেন পেট্রোল তো কখনোই আর কম্পিট করতে পারবে না, কারণ সরকার সেটা প্রমোট করতে চেয়েছে। সরকার চেয়েছে যে সিএনজি ব্যবহার করুক লোকজন, অকটেন পেট্রোল যেন না ব্যবহার করে। এখন এই যে প্রাইস ডিস্টরশন, আন্তর্জাতিক বাজারে এখন বাংলাদেশের দাম হওয়া উচিত 50 টাকা অকটেনের বা 60 টাকা, সেটা এখন হচ্ছে 90 টাকা আর 80 টাকা, তাই না? তো এইটা যে এই যে প্রাইস ডিফারেন্সিয়াল রাখা হয়েছে 36 টাকার সাথে, কেউ তো আর অকটেন পেট্রোল ব্যবহার করবে না। আমি একজন ভোক্তা হিসেবে আমি বলবো, এলপি গ্যাসেরও একসময় বলা হয়েছে কেজি 50 টাকায় বিক্রি করা হবে, তাহলে তাদের ব্রেক ইভেন হয়। আমার ধারণা এখন হয়তো 40 টাকা কেজিতে তারা বিক্রি করতে পারবে ইজিলি। হ্যাঁ, 40 বা 35, 38, 40 টাকার মধ্যে তারা এটা বিক্রি করতে পারবে। তো 40 টাকায় এলপিজি, 36 টাকার সিএনজি এবং 60 টাকার অকটেন, এই তিনটাই মার্কেটে থাকা উচিত আমি মনে করি, এবং সেটা আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্কিত হওয়া উচিত। তাহলে যেটা হবে, যেহেতু গ্যাসটা আমাদের নিজস্ব সম্পত্তি, এইখানে গভর্নমেন্টের কন্ট্রোল সিস্টেমটা অনেক বেটার, মানে মোর। এটা চাইলে উনি কমায় রাখতে পারেন, বাড়াইতেও পারেন সরকার। কিন্তু এলপিজি এবং অকটেনে যেহেতু একমাত্র, এলপিজি যেহেতু প্রাইভেট সেক্টর প্রচুর আনছে, এখানে কিন্তু গভর্নমেন্টের প্রাইস কন্ট্রোলের চান্স কম। এটা কম্পিটিটিভ মার্কেট উইল ডিসাইড। কিন্তু তেলটা তো শুধু বিপিসি আনছে। তেলে যদি আজকে প্রাইভেট সেক্টরে বলতো তুমি যেই দামে তেল আনো, এনে যেই দামে খুশি আমাকে এত ট্যাক্স দিয়ে বিক্রি করো, তাহলে তো একটা গভর্নমেন্ট অপারেটেড একটা তেলের মানে পেট্রোল পাম্পও চলতো না, কারণ পাবলিক তখন এরা 60 টাকা বিক্রি করতো, তারপরেও লিটারে 10 টাকা করে তারা লাভ করতো, তাই না? তো আমার কথা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বিত হয়ে মার্কেটে সব ধরনের প্রোডাক্ট থাকা উচিত। এখন এক একজনের ক্ষমতা এবং কনভেনিয়েন্স অনুযায়ী সে যেটা ব্যবহার করবে সেটা সে ব্যবহার করবে। গাড়ি তো টয়োটা গাড়িও পাওয়া যায়, বিএমডাব্লিউ পাওয়া যায়, দুই রকমেরই গাড়ি আছে। যে যার ক্ষমতা আছে, যে যার টাকা পয়সা আছে, সে বিএমডাব্লিউ কিনছে, আর যে পাচ্ছে না সে টয়োটা কিনছে। কিন্তু গাড়ি অ্যাভেলেবল আছে সব ধরনের, ফুয়েলটাও একই রকমের। কনভেনিয়েন্স এবং প্রাইসিংয়ের সাথে কনভেনিয়েন্সের একটা সম্পর্ক রেখে সব ধরনের ফুয়েল পাবলিকের জন্য ওপেন করে দেওয়া উচিত। এখানে কোনো গভর্নমেন্ট ইন্টারভেনশন যদি করে, গভর্নমেন্ট যদি চায় না আমি এই ফুয়েলটা বেশি ব্যবহার করে এটা চাই, তাহলে কাজ হবে না। তাহলে এই আমাদের সিএনজি মতো যা সিচুয়েশন, সেই সিচুয়েশন আমরা চলে যাব। আপনি বলছিলেন যে কি জনগণ ফ্রেন্ডলি, মানে যে কাস্টমার ফ্রেন্ডলি নীতিমালা, সেক্ষেত্রে আমরা একটু স্যার যেই যে পার্থক্যটা করলেন, যে চয়েসটার মধ্যে যেই যে ডিফারেন্সটা, সেটাও তো একটা নীতিমালারই ব্যাপার। তা আপনার এই যে এলপির জায়গায় কাস্টমার ফ্রেন্ডলি নীতিমালাটা তাহলে কোথায়, স্পেসিফিক কোন জায়গাটায় আপনারা দাবি করবেন যে এই বিষয়গুলো আমরা রেখেছি, এটা কাস্টমার ফ্রেন্ডলি? দেখুন স্যার যেটা বললেন যে আমাদের অন্য অন্য প্রোডাক্ট যেরকম পেট্রোল, অকটেন, ডিজেল, ফার্নেস অয়েল, যেগুলো আমাদের কিন্তু আসলে আমরা অনেকে জানি না, আমাদের কিন্তু পেট্রোল একটু আনা লাগে না। গত 3 বছর আনা লাগেনি, বরং এখন পেট্রোল কিছু উদ্বৃত্ত আছে, এমনকি অকটেনও আনা লাগতেছে না। এটা আমরা দেশের যে গ্যাসে উৎপাদন হয় সেখান থেকে বাই প্রোডাক্ট কনডেন্স হয়, সেখান থেকে আমরা রিফাইন করে আমরা পেয়ে যাচ্ছি। আমাদেরকে মেইনলি আনতে হচ্ছে যে ডিজেল কিন্তু আমরা, যদিও এটা মূলত সরকারের উপর নির্ভর করে, এটা খুব উপরের লেভেলের পলিসিতে যে কোনটার দাম কত হবে, তথাপিও আমার কাছে মনে হয়েছে আমরা যেভাবে পেট্রোল বা অকটেনের দাম কমাইতে পারি, সেই তুলনায় আমরা ডিজেল ওইভাবে কমানো সম্ভব নয়। কারণ আমাদের যেখানে মাত্র 1.5 থেকে 2.25 লক্ষ মেট্রিক টন অকটেন বা পেট্রোল লাগে, এমএস লাগে, কিন্তু সেখানে লাগে 35 লক্ষ মেট্রিক টন আপনার ডিজেল। তো এখন একটা আমাদের দেশে সাধারণত রাজনৈতিক একটা স্লোগান থাকে যে হ্যাঁ ওইটা বড় লোকেরা চলে আর এটা গরিব মানুষের বাসে চলে, তো ওইটার হচ্ছে মানে দাম এত কমালো, কিন্তু ডিজেলটা ইন্টারেস্টিং যে ডিজেলটা আমাদের আমদানি করতে হয় এবং সেটা আমরা ইচ্ছা করলেই কমাতে পারি না। কিন্তু মানে আমরা যখন নাকি তিনটার দাম গিয়ে দেখি, তখন ডিজেলের দামটা একটু সবচেয়ে বেশি কম থাকে। মানে এখানে কি রাজনীতি? না, এখানে রাজনীতি না, কম থাকে মানে কম রাখা হয় বিভিন্ন কারণে। কারণ এটা তো সাধারণ মানুষের পরিবহন, বাস, ট্রাক, লরি সবকিছু ডিজেলেই চলে, সেচ যন্ত্র চলে। আর আমরা কিন্তু আবার বলছি যে সাধারণ মানুষের কথা, আবার বলছি ক্রয় ক্ষমতা বেড়েছে, আমরা আমাদের সক্ষমতা বেড়েছে, আবারও ডিজেলটা আমদানি প্রোডাক্ট
এবং সেখানে আমরা একটু কম রাখছি। ডিজেলের ব্যাপারে তো আমরা জানি বাংলাদেশের চারিদিকে সীমান্ত খোলা, ডিজেলটাও খোলা আমাদের বাংলাদেশে, তো সেটাও তো নিশ্চয়ই একটা অন্য পলিটিক্সের মধ্যে পড়ে কিনা। না, এখন কিন্তু ভারতের সাথে আমাদের ডিজেলের খুব একটা পার্থক্য নেই। ওদেরও প্রায় 65 টাকা কত পয়সা পড়ে, আমাদেরও মানে ওই রকমই পড়ে আর কি। তো হ্যাঁ, তো আমাদের এখন আমরা বিক্রি করছি, আগে ছিল 68 টাকা, এখন 5 টাকা কমায় 63 টাকা আমরা করেছি। আর ওদেরও কিন্তু ওই মোটামুটি কম, আগের মতন অত ভেরিয়েশন নাই। আর যেটা মূল কথা স্যার যারা বলছিলেন যে সব কিছু আমদানি উন্মুক্ত করে দেওয়া, তো আমার মনে হয় আমরা কিন্তু এলপিজিটাকে উন্মুক্ত করে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের সরকার কোনো নিয়ন্ত্রণ করে না, বরং আমরা যে ক্ষেত্রে আমাদের অনেক জায়গায় আছে আমাদের যে ট্যাক্স ভ্যাট যেটা, সেটা যেখানে আমরা 28 টাকা দিই, ওনাদের কিন্তু কোনো এই টাকাটা দেওয়া লাগতেছে না। আমরা বিপিসি বিশেষ করে এলপির খাতে বলবো, ওনাদের কিন্তু দেওয়া লাগতেছে না। আমরা যেখানে শুধু এক জায়গায় বিক্রয় পর্যায়ে 9 টাকা দিই, ওনাদের ওই প্ল্যান্ট পর্যায়ে মাত্র 8 টাকা দেয়। সেইখানে আমরা প্রায় 29 টাকা অর্থাৎ 20 টাকা কিন্তু বেসরকারি পর্যায়ে এখনও কিন্তু আমরা সরকারের দিয়ে যাচ্ছি। সরকারের ট্যাক্স হিসাবে এটা কিন্তু আলাদাভাবে আদায় হচ্ছে। আর এইটা কিন্তু কোনো নিয়ন্ত্রণ আমরা করি না, যদিও একটা কোয়ালিটি করার জন্য ভবিষ্যতে আমরা নীতিমালা করছি। কারণ যখন ব্যাপক পর্যায়ে চলে যাবে সেখানে আমাদের নিরাপত্তার কথা বা আমাদের মানে ওইটা সহজলভ্যতার কথা চিন্তা ভাবনা করব, সেই জন্য আমাদের একটা থাকবে অবশ্যই। কিন্তু অন্য প্রোডাক্টগুলা এই যে এলপির মতন যদি আমরা পেট্রোল, ডিজেল, অকটেন আমদানি করতে দিই, যেহেতু এটা স্পর্শকতার বিষয়, কিন্তু এটা টাচি। আপনি জানেন যে গত 40 বছরে দেশ স্বাধীন হওয়ার পরে অনেক কিছু নিয়ে আপনাদের সমস্যা হয়েছে, কিন্তু আপনি বলতে পারবেন না গত 40 বছরে আমাদের কোনো জায়গায় জ্বালানি পাওয়া যায়নি, এমন রেকর্ড আমার মনে হয় নাই। যেখানে রমজানের মাসে আপনার সয়াবিন তেলের দাম বাড়বে কিনা, ওই মৌলভীবাজারের ব্যবসায়ীদের সাথে কিন্তু বসে আমাদের সরকারের অনেক উচ্চ পর্যায়ে কিন্তু বলতে চিনির দাম কম রাখতে হবে, আপনার সয়াবিন তেলের দাম কম রাখতে হবে। তাহলে যেটা একটা সবচেয়ে স্পর্শকাতর বিষয়, সেই জিনিসটা বিশেষ করে জানেন গত রাজনৈতিক আন্দোলনের সময় বোমাবাজি যখন হচ্ছে, কিন্তু কোনো জায়গায় কোনোদিন বলতে পারি না যে এখানে আমার পেট্রোল বা ডিজেল বা অকটেন নাই। আমাদের যতই আমাদের সীমাবদ্ধতা থাকুক, কিন্তু আমি মনে করি এটা আমাদের যারা সরকারি পর্যায়ে আছে বলে সবারই সহযোগিতায় কিন্তু আমরা কাজটা করতে পেরেছি। তার মানে একটা সেফটি নেট আমাদের অবশ্যই আছে, মানে যে কোনো অবস্থাতেই সরকারের সবকিছু তো নিয়ন্ত্রণ থাকা ঠিক না, আমদানি উৎসাহিত করতে হবে, কিন্তু কিছু কিছু খাতকে আমাদেরকে অবশ্যই কিছু সরকারের থাকতে হবে। না হলে দুদিন যদি বলে যে না আমরা এই দামে তেল বিক্রি করবো না, সরকারকে প্রেশার হয়তো বা সৃষ্টি করতে পারে, আমি জানি না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। মানে যেটা স্যার যেটা বলছিলেন যে আমদানি উন্মুক্ত করে দেওয়ার কথা বলছিলেন, সেখানে আপনি বললেন যে সরকারের একটু নিয়ন্ত্রণ, এটা সাংঘাতিক স্পর্শকাতর সেক্টর। অন্যটার সাথে আমি যেটা বলতে চাচ্ছি, উন্মুক্ত করলে ভালো, আমাদের মার্কেট এখন হয়তো রেডি না উন্মুক্ত মানে তেলের করে দিয়ে দেখা যেতে পারে, হ্যাঁ, কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে আন্তর্জাতিক মূল্যের সাথে সমন্বিত হওয়া উচিত মূল্যটা। আমাদের তো এখন অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইস, অর্থাৎ আমরা ফিক্স করি, সরকার নির্ধারণ করে দেয় যে এটার দাম এত হবে, এটার দাম এত হবে। তার আমদানি মূল্য কত আর বিক্রয় মূল্য কত, অতীতে ভর্তুকি দিয়েছে সরকার, বেশি দামে আমদানি করে কম দামে বিক্রি করেছে মানুষের কাছে। এবং ডিজেলটা সবসময় কম দামে বিক্রি করে হয় বলে মানুষের মধ্যে একটা ধারণা ডিজেলটা একটা লো কোয়ালিটি ফুয়েল এবং কম কস্টলি ফুয়েল। বাট আন্তর্জাতিক বাজারে অকটেন এবং ডিজেলের দাম কিন্তু সমান, কোনো কোনো ক্ষেত্রে ডিজেলের দাম বেশি। কিন্তু সব উন্নয়নশীল দেশেই ডিজেলটাকে সাবসিডাইজ প্রাইসে দেওয়া হয়েছে মূলত দুটো কারণে। পাবলিক অ্যান্ড গুডস ট্রান্সপোর্টের জন্য প্রাইস যাতে লিমিটেড থাকে, কম হয়, যেহেতু ডিজেল দিয়ে আমাদের বেশিরভাগ ট্রাকস অ্যান্ড বাসেস চলে। আর হলো কৃষি খাতে সেচের জন্য, যাতে কম দামে ডিজেলটা পায়, সেচ কাজ করতে পারে খাদ্য নিরাপত্তার জন্য। এই কারণে এই পলিসির ভিত্তিতেই সব উন্নয়নশীল দেশে, ভিয়েতনাম থেকে শুরু করে ভারত থেকে শুরু করে সব জায়গায় ডিজেলে ব্যাপক হারে ভর্তুকি দেওয়া হয়েছে। বাংলাদেশ তার কোনো এক্সেপশন না। এখন যেমন ভারত থেকে ডিজেলের সাবসিডি উঠিয়ে নেওয়া হয়েছে, অন্যান্য অনেক দেশ থেকে আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ উন্নয়নশীল থেকে আমরা যখন আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি, তখন আমরা মোর মার্কেট প্রাইসের দিকে যাচ্ছি। জনগণ যেহেতু ক্রয় ক্ষমতা যত বাড়বে, জনগণের সরকারি সাহায্য কোনো কিছু কেনার ক্ষেত্রে সেটা তত কমে আসবে। সেই প্রেক্ষিতে এখন আমরা ওপেন মার্কেটের কথা বলছি এবং মার্কেট প্রাইসের কথা বলছি। তো আমার মনে হয় এখন সময় এসছে, যেহেতু মূল্যটা কম আছে, এই কম মূল্যের সময় যদি সমন্বয় করি, তাহলে আমরা এইসবের মূল্য অনেক কমে যাবে, মানুষ বুঝতে পারবে, সরকারের প্রতি আস্থা আসবে। যে কোনো ক্ষেত্রে সরকারের প্রতি আস্থা আসাটা একটা বিরাট ব্যাপার।
মূল্যের ব্যাপারে সরকার এক এক সময় এক এক ধরনের ব্যাখ্যা দেয়। এক সময় তারা বলে ভর্তুকি দিচ্ছি, আমরা জনগণকে এত সাহায্য করছি, ভর্তুকি দিচ্ছি, আবার কদিন পরে সেই ভর্তুকি তারা ঋণে পরিণত করছে। হ্যাঁ, তো এক সময় বলছে আন্তর্জাতিক বাজারের জন্য আমার তেলের দাম বাড়ানোর জন্য আমার বিদ্যুতের দাম বাড়াচ্ছি, আবার যখন দাম কমে যাচ্ছে তখন আর দাম বাড়াচ্ছে না, বরং তখন অন্য অচিলা করে আবারও দাম বাড়ানোর কথা বলছে। তো এই যে আস্থা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। সরকার রাজনৈতিক কারণেও আমি মনে করি সরকারের উপর মানুষের যাতে আস্থা থাকে, কাজে এবং কর্মে এবং তার আচরণে যেন তার বিশ্বাসটা আনতে পারে সরকার, সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে দিস ইজ দ্য টাইম, এটা করলে মানে মূল্য ভবিষ্যতে সমানতা। যদি কমে আসে জনগণ তো তার বেনিফিট পাবে, এবং সেই বেনিফিটটা পেলে পরবর্তীতে যখন বাড়বে আবার তখন সরকারের পক্ষে সহজ হবে যে আমি তো আগে কমিয়েছি, আপনাদেরকে কম দামে দিয়েছি, এখন আন্তর্জাতিক যেহেতু একটা আমদানিকৃত পণ্য, চিনির দাম চিনি তো সরকার তো ভর্তুকি দেয় না, যদিও দিয়েছে দু এক সময় 2-4-5 টাকার ভর্তুকি দেওয়া হয়েছে, কিন্তু এখন তো আর কোনো ভর্তুকি দেওয়া হয় না। সিমিলারলি চাল ডাল তেল কোনো কিছুতে ভর্তুকি দেওয়া হয় না। আমরা এই যে কম মূল্যের সময় সমন্বয় এবং আস্থা এই বিষয়টা নিয়ে আরো একটু শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। এনার্জি প্যাক পাওয়ার টক দেখছেন। আমাদের আজকের বিষয় এলপি গ্যাস। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর তামিম আমাদের সঙ্গে আছেন বিপিসির পরিচালক মার্কেটিং মীর আলী রেজা এবং বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অফ মার্কেটিং এম জসিমউদ্দিন। অনেকগুলো ইস্যু এসছে, কিন্তু আমি একটু ব্যবসায়িক দিকটা আর একটু আপনার কাছ থেকে জানতে চাই। আগেই বলেছি যে অনেকেই আগ্রহী হচ্ছে, আমরা নীতিমালার কথা দেখছি যে কি ব্যবসা বান্ধব, কনজিউমার বান্ধব অনেক নীতিমালার কথা বলা হচ্ছে। প্ল্যান্টের ব্যাপারে নীতিমালা চূড়ান্ত হয়ে গেছে। আরেক আপনারা যারা মানে এটা অপারেট করছেন, মানে ব্যবসাটা করছেন, ফিজিক্যালি আপনারা কি কি সমস্যার মধ্যে পড়েন, এবং যেটা নীতিমালা অথবা সরকারের হেল্প দিয়ে আরেকটু সহজ করা যায়? ধন্যবাদ। এটা প্রত্যেকটা বেসরকারিভাবে তো অনেকগুলো প্রতিষ্ঠান আসতেছে এবং ইতিমধ্যে 9টা আছে। তো এখন ব্যাপারটি হলো যে দেখেন, এটা কিন্তু হাইলি লজিস্টিক সেন্সিটিভ একটা বিজনেস, যে এত সিলিন্ডারে ভরে আমাকে লক্ষ লক্ষ সিলিন্ডার সারা বাংলাদেশে পাঠাতে হবে, এটা যেটি থেকে আমাকে এক্সট্র্যাক্ট করতে হবে র মেটেরিয়াল। একটা যে ছোট্ট সমস্যা দেখেন যে আমাদের মোংলা চ্যানেলেই ম্যাক্সিমাম আমাদের ইয়েটা আসে, আমাদের এই এলপি গ্যাসটা আসে। এটা বাল্ক যখন আসে এটা কিন্তু 2500 মেট্রিক টনের বেশি এটার আর নাব্যতা নাই। এখন যদি আমরা 5000-6000 টনের যদি আমরা জাহাজ নিতে পারতাম, তাহলে আমরা হিসাব করে দেখেছি 30% কি 32% আমার কস্ট কমে যেত, আমার ল্যান্ডিং কস্ট যেটা। তো এটা কিন্তু একটা সরকারের সামনের দিনের কথা যদি চিন্তা করে যদি সেটা একটা তাদের ব্যবস্থা নেয় যে এটা নাব্যতা আরও বাড়তে পারে, তাহলে পরে দেখেন একই জেটিতে আমি কিন্তু অনেক বড় জাহাজ নিয়ে আমি এটা অপারেট করতে পারি। দ্বিতীয় যেটা তার মানে নাব্যতা বাড়াতে হলে এটা নদীর ড্রেজিং ইত্যাদি, সেগুলো শুধু যে এলপিজির জন্য সেটা নয়, এটা তো আসলে অন্য সব পণ্যের জন্যই দরকার, কিন্তু এলপিজি যেহেতু অনেক বেশি হিট করবে সামনে, কারণ দেখেন ওই একই জায়গাটাই কিন্তু ইতিমধ্যে 8-10টা ফ্যাক্টরি তারা সেট আপ করে ফেলেছে, তারা তো এখানে আসতেই হবে তাকে। এখন যদি 2500 মেট্রিক টন 2000 মেট্রিক টন যদি সম্বল হয়, তাহলে কিন্তু এই দামটা ভোক্তা বান্ধব করতে গেলে কিন্তু বেসরকারি উদ্যোক্তারা ঠিকভাবে পারবে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টা আমার মনে হয় যে যেটা সরকারেরও একটা আমাদের যে বিপিসির ক্ষেত্রে আমাদের একটা বক্তব্য আছে। বিপিসির অনেক পুরাতন সিলিন্ডার আছে বাজারে, যে সিলিন্ডারগুলো আপনারা প্রায় সংবাদ মাধ্যমে দেখেন যে সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে, হচ্ছে। বিপিসির নিজস্ব টেস্টিং তো হয় না। বিপিসির এই সিলিন্ডারগুলো হয়েছে যে কি কিছু অসাধু যারা সিলিন্ডারকে রিফিল করে, যে 12 কেজির জায়গায় 8 কেজি 9 কেজি, এটার জায়গায় কিন্তু সবসময় বিপিসির এই সিলিন্ডারগুলো ব্যবহৃত হয়। এবং এই সিলিন্ডারগুলা আপনার এতই পুরাতন যে এই সিলিন্ডারগুলো কিন্তু এখন একটা বমের মতো হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য আমি মনে করি যে এই উদ্যোগটা বিপিসিকেই নিতে হবে। বিপিসির সিলিন্ডারের যে কোনো ক্যাজুয়ালিটি এটা আপনাদের ব্যবসাতে আমাদের উপরে চলে আসছে এবং আসে। দুর্নাম হচ্ছে যে হয়তো তারটা হচ্ছে বা তারটা হচ্ছে, কিন্তু সিলিন্ডারের গায়ে কিন্তু
আপনার আছে, যখন ইনভেস্টিগেশন হয়, এটা আমি মনে করি যে এটা একটু খতিয়ে দেখা দরকার জিনিসটা। এবং আমি বিপিসির কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে তাদের যে পুরাতন, যেগুলো বিশেষ করে 10 বছর 12 বছরের বেশি হয়ে গেছে, মেনটেনেন্স হয়নি, এগুলোকে তারা জানাই মার্কেট থেকে উঠিয়ে সিলিন্ডার নেয়। ম্যানুফ্যাকচারিংটা তো শুধুমাত্র আপনাদেরই বসুন্ধরা আমরা করেছি, আরো একটা দুইটা প্ল্যান্ট এসে গেছে, তারা শুরু করেছে, কিন্তু পূর্ণাঙ্গ প্ল্যান্ট এখানে তো আমাদের সেফটি একটা বড় ইস্যু, যে আপনারা যেটা বলছেন যে বিপিসি কে নিয়ে আপনারা একটু কমপ্লেন করছেন, সেক্ষেত্রে আমরা যে বসুন্ধরার সিলিন্ডারের উপরে 100% কিভাবে আমরা নিশ্চিত আমরা হব? নিশ্চিত হবেন এই জন্য যে আমাদেরই একমাত্র সেটআপ আছে যে সাইক্লিক্যালি এটাকে একটা নির্দিষ্ট মেয়াদ পর পর এটাকে যে পরিপূর্ণ যে এক্সরে টেস্ট থেকে শুরু করে সকল টেস্ট 9টা ধাপে টেস্ট করা হয়। এই টেস্টের ফ্যাসিলিটিটা তো থাকতে হবে। যেমন সে বিএম এনার্জি বা সে টোটাল, তাকে কিন্তু একটা সিলিন্ডার টেস্ট করতে গেলে কিন্তু আমার বসুন্ধরার কাছে আসতে হবে, কারণ তার টেস্টিং ফ্যাসিলিটি নাই। তো আমরা যেটা করি যে আমাদের টোটাল যে সারা বাংলাদেশে আমাদের যে 18-19 লক্ষ যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটা কিন্তু সবসময় একটা পরীক্ষা নিরীক্ষাধীন পরিস্থিতির ভিতরে আছে, যেজন্য আমাদের নিরাপত্তাটা ভালো থাকে। আর আমাদের আরেকটি বিষয় হলো যে দেখেন, সরকারের পর্যায় থেকে আরও কিছু করা যেতে পারে। যে বাল্কে যে আমরা যে র মেটেরিয়ালটা আনি, এই র মেটেরিয়াল কিন্তু সরকারও আনতে পারে। সরকার এর সে মুনাফা করে আমাদেরকে দিতে পারে, যে একটা 60,000 টন বা একটা 70,000 টনে যদি তারা মাদার ভেসেলে নিয়ে এসে যদি আমরা ডিপ সিতে যদি আমরা এই ধরনের একটা ট্রানজ্যাকশনের সিস্টেম করি, তাহলে পরে কিন্তু এটা আরও অনেক বেশি ভোক্তা বান্ধব হয়ে যাবে। মানে এটা যদি র মেটেরিয়ালটা সরকারের কাছ থেকে হ্যাঁ, আমরা নিলে ভাগ করে নিব, হ্যাঁ। এটাতে আপনাদের সুবিধাটা হয়। সুবিধাটা হবে যে একসাথে আসলে পরে হবে কি যে আমি যে সিঙ্গাপুরের ভিত্তিক যে ট্রেডিং এর উপরে ডিপেন্ড করে আছি, যেখানে কিন্তু আমার মূল্যটা আমার নিয়ন্ত্রণে থাকছে না। আচ্ছা, সরকার করলে হবে কি, সরকার তো ডেফিনেটলি মানে এটা সরকার কি নিয়ন্ত্রণ করতে পারবে বলে আপনি মনে করেন? সরকার সরকার এটা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবে। পারবে? এই জন্য সরকার একটা গোল আছে, সেই গোলটা হচ্ছে যে সে কম মূল্যে বা ন্যায্য মূল্যে তার ভোক্তার কাছে পৌঁছে দিতে চায়। সেই কারণে সরকার আমি বলছি যে এই গভর্নমেন্টের গোলের সঙ্গে তো প্রাইভেট সেক্টরও জড়িত। আমরা যেটাকে বলি যে পিপিপি, এবং সব সময় আমরা প্রাইভেট সেক্টরের কাছ থেকে আপনাদের অ্যাটিটিউডটা হলো যে গভর্নমেন্ট পুরাটাই করে দিবে এবং আপনারা ব্যবসা করবেন, এটাও। আমি আরো একটু আপনার সাথে একটু দ্বিমত যে ধরেন করব। ড্রেজিং একটা হিউজ ইস্যু, ড্রেজিং থেকে সবচেয়ে যদি বেনিফিটেড হন আপনারা, বেনিফিশিয়ারি হলো আপনাদের মতো কিছু বড় কোম্পানি যারা বড় বড় ভেসেল আনতে চান, তাহলে ড্রেজিং এর যে কস্টিংটা, সেটার ব্যাপারে তো আপনারা বলবেন যে এটা সরকারের রাজনৈতিক অঙ্গীকার, এগুলো বলবেন। সেটাও ঠিক তাই না, সরকারকে আমরা ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, সবটা স্তরে স্তরে, কিন্তু সরকার আমরা 1 বছরের জন্য কিন্তু আমাকে একটা নীতিমালা বেঁধে দিচ্ছে। সুতরাং আমার তো এর থেকে বেরোনোর উপায় নেই। আরেকটি বিষয় আমি আপনার মাধ্যমে বলতে চাই যে দেখেন, ইতিমধ্যে 9টা কোম্পানি তো কমিটমেন্টে আছে, আরো 30-40টা কোম্পানি কিন্তু এর ভিতর ঢুকে যাচ্ছে। এত বড় যখন একটা ইনভেস্টররা এত বড় নেস্ট তৈরি হবে, তখন কম্পিটিশনের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমি দেখেন যে আমি গত 3-4 বছরে আমার মনে হয় যে কত ধাপে যে আমরা দাম কমিয়েছি শুধুমাত্র কম্পিটিশন মিট করার জন্য। যত বেশি কোম্পানি আসবে, ভোক্তা কিন্তু তত বেশি লাভবান হবে। আরেকটি বিষয় আপনার মাধ্যমে আমি উল্লেখ করতে চাই, সেটি হলো যে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 40 কোটি মানুষ সেখানে কিন্তু কার্ডধারী, 8 ডিজিটের একটা কার্ড সেখানে দেওয়া আছে, যে মেশিন রিডেবল। যে এখানে তারা কি সরকার এলপিজি কে উৎসাহিত করার জন্য, মানে এটা হলো একটা হলো ম্যানেজমেন্ট, মানে যে এটা ম্যানেজমেন্ট যেটা বিপিসি করতে পারে, এটা ভালো সিস্টেম। এটার কথা বিপিসি শুরুতেই বলেছিলেন। আমাদের যে ভোক্তা বান্ধব যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা আমরা ফাংশনালি জানতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে একটা 4 বছর বা 5 বছর মেয়াদে ওনারা একটা প্যাকেজ দিক আমাদেরকে, যে আমরা যাতে করে কি করতে পারি, আমাদের প্ল্যানগুলো কিভাবে এক্সপ্যানশন করতে পারি। কারণ হচ্ছে এখন 40% গ্রোথ আমরা ফেস করছি, আমরা আশাবাদী, কিন্তু এটা কিন্তু আরো অনেক বেশি হওয়া উচিত। জি, আমি মীর আলী রেজা আপনার কাছে একটু জানতে চাই যে ওনার অনেকগুলো চাওয়া পাওয়া আছে, কিন্তু বিপিসি আর ওনার সঙ্গে আমার একটু ছোট্ট যোগ করবার আছে যে বিপিসি কিন্তু এই কাজটি শুরু করেছিল বসুন্ধরা বা আরো কয়েকটা যে প্রাইভেট কোম্পানি, তাদের অনেক অনেক আগে। ওনারা এখন বটলিং এর যে জায়গাটা, যে তারা সিলিন্ডারও তৈরি করছে, সেই প্ল্যান্ট আছে। বিপিসি কি এটা করতে পারতো না? মানে এটা যদি খুব লাভজনক হয়, ব্যবসা হয়, তাহলে তো আরো এফিশিয়েন্টলি বিপিসিও তো এই ব্যবসাটা করতে পারতো। সেই জায়গায় আমাদের আসলে দুর্বলতাটা কোথায়? মানে গভর্নমেন্টের ব্যবসা করতে হবে না এরকম কোনো নীতিমালা আছে নাকি? গভর্নমেন্ট আসলে তো সত্যিকার অর্থে ব্যবসা করা ঠিক না। তারা পলিসি তৈরি করে দেবে, গাইডলাইন তৈরি করে দেবে, বরং বেসরকারি খাতকে আরো উৎসাহিত করবে, সেইটাই তো মূল কথা। আচ্ছা, উনি যেটা একটা কথা বললেন যে
বিপিসি যদি বাল্ক নিয়ে এসে যদি ওনাদেরকে দেয়, সেক্ষেত্রে ওনারা আরও লাভবান হবে। আমি কিন্তু এই কথাটা একটু এইভাবে বলবো যে দেখেন, ওনাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের 1 সিলিন্ডার গ্যাস যেখানে 28 টাকা 1 সিলিন্ডার গ্যাসে গভর্নমেন্টকে এই পর্যায়ে আমাদের ট্যাক্স ভ্যাট সেই নামে দিতে হয়, সেটা কিন্তু ওনাদের দেওয়া লাগে না। তাহলে বিপিসি মানে আনলে incentive, উনি 28 টাকা জি। আমার তুলনায় কম আনতে পারছেন না, তো সেই জন্য আমরা আনলে ওনারা নিলে তো নিবেন না। যখন বলবে যে আপনাদের তুলনায় আমি তো কম দামে নিয়ে আসতে পারি, আপনার যে ক্ষেত্রে আমাদের ফার্নেস অয়েলটা হয়েছে, ফার্নেস অয়েলে আমরা কিন্তু ভ্যাট ট্যাক্স 15% মূসক সব কিছু দিতে হয় আমাদেরকে। হোয়ারাস প্রাইভেট সেক্টরের তারা তো দেওয়া লাগে না, প্রাইভেট সেক্টরের জন্য এই ছাড়টা দেওয়া হ্যাঁ, আছে, কিন্তু প্লাস ওদেরকে ওটা দেওয়া লাগে না, প্লাস তারা 9% হ্যান্ডেলিং চার্জ পায়। হ্যান্ডেলিং চার্জ তাহলে চিন্তা করেন 9% যদি হ্যান্ডেলিং চার্জ পায়, 15% যদি ভ্যাট মূসক, তারপরে এই হিসাবে যে আপনার ওরা বলে কি বলে, ওটা কি ট্যাক্স বলে, ওই যে ট্যাক্স, হ্যাঁ, সেই ট্যাক্স যদি না দেওয়া লাগে, তাহলে আমাদের চেয়ে প্রাইভেট সেক্টর আমদানি করলে তারা আরো ভালো অবস্থানে আছে না? স্বাভাবিকভাবে তখন বলবে তো আপনার দামটা বেশি, আমি নিব কেন? গভর্নমেন্ট তো তাদেরকে এনকারেজ করার জন্যই তো এই দামটা আরো কমিয়ে দিয়েছে। ওনারা আরো বেশি ভালো অবস্থানে থাকতে চায়। সরকার মানে এই টাকাটা আসবে কোথা থেকে? তাহলে জনগণ তো নিতে হবে। তাহলে জনগণের ডিক্টাইট করে আরেকজনকে ওনাদের ব্যবসার সেটা কত সুবিধা, যুক্তিসঙ্গত আপনি বলেন? না, কিন্তু করেই তো দিচ্ছেন। হ্যাঁ, না সেটা খুব পলিসি লেভেলের ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আচ্ছা। আর যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, উনি যেটা বললেন যে বিপিসির টেস্টিং ফ্যাসিলিটি নেই, কথাটা কিন্তু ঠিক না। কথাটা ঠিক না। আমাদের চিরাঙে পতেঙ্গাতে যে আমাদের মূল যে প্ল্যান্টটা, সেখানে কিন্তু আমরা এই এলপিজি টেস্টিং ফ্যাসিলিটি আমাদের অবশ্যই আছে এবং আমরা নিয়মিতভাবে করি। আচ্ছা। বরং কিছু কিছু প্রাইভেট সেক্টররা তারা ওইভাবে তারা টেস্টিং ফ্যাসিলিটি নাই, কারণ টেস্টিং ফ্যাসিলিটি একটা ল্যাবরেটরি করতে গেলে একটা বিরাট একটা ইনভেস্টমেন্ট লাগে। প্রথম থেকে যখন আমরা বলা হলো, মানে আমাদের পক্ষে, মানে বিপিসি বলে না তো, এটা জ্বালানি বিভাগ থেকে আমাদের বিস্ফোরক অধিদপ্তর, তাদেরকে বলা হলো তোমাদের তো শর্তের মধ্যে আছে। তখন তারা দেখালো যে আসলে তো আমার তো 5 বছর, আমার তো বয়স তো 5 বছর হয়নি, ওই 3 বছর। এখন যদি আমি ওখানে ইনভেস্টমেন্ট করি তাহলে আমার আরও কস্টিংটা বেশি পড়বে, আমরা 5 বছরের মধ্যে করে নিব। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওনাদের কাছ থেকে করিয়ে নেন, যেহেতু ওনাদের ফ্যাসিলিটিটা আছে, কিন্তু হয়তো সবার নাই। আর উনি যেটা নিরাপত্তার কথা বললেন, আসলে তো নিরাপত্তার কোনো বিকল্প নাই। আর কোনো দুর্ঘটনা ঘটায় মানে এটা দুঃখজনক এবং এটা কাঙ্ক্ষিত হয় না। তার মানে যে ব্যবসাটা বিকাশ করার চেষ্টা করছি, এই ধরনের দু একটি ঘটনাই কিন্তু মানুষকে আরো বেশি আতঙ্কিত করবে। না 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 না, এরপরে যেহেতু আগে এতগুলা ইন্ডাস্ট্রি আসেনি, সেহেতু এখন যেহেতু এসেছে, সেহেতু অবশ্যই সরকার, এই জন্য আমরা ইতিমধ্যে কিন্তু গত 1 বছরে কয়েকটা নীতিমালা করেছি। তার মধ্যে অন্তত হচ্ছে এই যে এলপিজি প্লান্ট স্থাপন নীতিমালা, তারপরে অটো গ্যাস স্থাপন নীতিমালা, তারপরে এই ভোক্তা বান্ধব নীতিমালা, হ্যাঁ, এই ধরনের বেশ কয়েকটা অলরেডি করা হয়ে গেছে। তারপরে আপনার বিস্ফোরকের আরও কিছু চেঞ্জ সব এগুলো আছে, সেগুলো আরও উপযোগী করা আমরা কিন্তু করে ফেলেছি। 3-4টা এই ধরনের আমাদের গেজেটও হয়ে গিয়েছে, এখন এটা ইমপ্লিমেন্টের পর্যায়ে আছে। এখন যে এই আর উনি একটা যে কথাটা বললেন যে বিপিসির সিলিন্ডারগুলো ত্রুটিপূর্ণ, তো আসলে তো আমরা তো শুরু করছি আগে, যে কিছু কিছু ক্ষেত্রে বয়স হয়েছে, যেহেতু এটা লাইফ টাইম কিন্তু 15 বছর স্বাভাবিকভাবে, সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো আমরা যখনই আসে, কারণ একটা সিলিন্ডার আমাদের কাছ থেকে, আমাদের 3টে বিপণন কোম্পানি আছে, পদ্মা, মেঘনা, যমুনা, এবং দেশের 22টা জায়গায় ডিপো আছে, এই পর্যন্ত আমরা টাকে পৌঁছিয়ে দিই। তারপর ওখান থেকে একজন হচ্ছে লোকাল ডিলার আছে 3000 সারা দেশে, সেই 3000 লোক কি করে আবার ওখান থেকে একদম ব্যক্তি পর্যায়ে, কনজিউমার পর্যায়ে নিয়ে গেল, নিয়ে পরে সে হয়তো 15 দিনও ওটা ব্যবহার করতে পারে, সে ওটা 1 মাসও ব্যবহার করতে পারে। তারপর যখন সে ব্যবহার শেষ হয়ে গেল, তখন আবার তার ডিলার কাছে জমা দিল, ওই ডিলার আবার আমাদের এই যে বিপণন কোম্পানি আছে সেখানে জমা দিল, সে আবার আমাদের মূল স্থাপনা 2 জায়গায়, আমাদের এই 2টো প্ল্যান্ট আছে, একটা হচ্ছে চিটাগাংয়ের পতেঙ্গাতে, আর একটা আছে সিলেটের কৈলাসটিলাতে। এখন ওইখান থেকে ওই বিপণন কোম্পানিগুলো আমরা যারা নিল, তাদের ডিপো নিয়ে সেটা আবার এখানে আসবে, এরপর রিফিল যাবে। যখনই ওই পর্যায়ে যখন দেখি আমরা যে এটা মানে ত্রুটিপূর্ণ, এটা সঙ্গে সঙ্গে আমাকে জব্দ করে ফেলি। তবে আমাদের যে সিলিন্ডারে একটা মানে এখন এসেছে দীর্ঘদিন ব্যবহারের ফলে এটা রং উঠে গেছে, পায়া ভেঙে গেছে, দেখতে খারাপ হয়ে গেছে, কিন্তু আকর্ষণীয় হচ্ছে। আর কাজের দিকে আমি বলবো, গভর্নমেন্ট যখন একটা জিনিস তৈরি করে, কিন্তু তাকে তার স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয়।
আমি সব কোম্পানির কথা বলবো না, জি। অনেক ক্ষেত্রে তাদের ওই সিলিন্ডার এটা কিন্তু অত মানের না, জি যে জন্য আমাদের প্রথম পর্যায়ে আমরা ফ্রান্স ইটালি থেকে ভালো ভালো সিলিন্ডারগুলো নিয়ে এসেছি, এগুলা আমরা ওইগুলাই ব্যবহার করতেছি। আর ইদানিং কিছু ছোটোখাটো দুর্ঘটনার করার কারণে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষে এবং ওনার যে মুখ্য সচিব আবুল কালাম স্যারে প্লাস আমাদের মন্ত্রী আমাদেরকে বসে কড়া নির্দেশ দিয়েছে, সেফটি ফার্স্ট, এর সাথে কোনো আপোষ তোমরা করবে না, যতগুলো আসবে মনে করবা এগুলো সিজ করবা। অলরেডি গত আমরা 15-20 দিনে আমরা 14,000 সিলিন্ডার আমরা সিজ করে ফেলেছি। তার মানে অবস্থা বেশি ভালো না, মানে গত 15-20 দিনে যদি 14,000 সিজ না, করার এই মতো প্রক্রিয়া অবস্থা হয়। এই প্রক্রিয়া আমরা 14-15,000 করেছি, 14-15 দিনে না, আমাদের এই প্রক্রিয়া আমরা এটা স্কাপ করে ফেলবো। জি জি আর যেগুলো আমাদের মেরামতযোগ্য ওই মানে পরীক্ষা করে জি। সেইগুলো আমরা করব। জি, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর স্যার একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই নীতিমালা আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন আমরা সব সেক্টরেই কিন্তু এই জায়গায় একটা ধাক্কা খাই। আর আরেকটি বিষয় হলো যে বলছি যে পরীক্ষা করতে হবে, সেফটি দেখতে হবে, স্ট্যান্ডার্ড ইত্যাদি নানান কিছু। আমাদের কি জনবল আছে, জনশক্তি কি, তো এই দক্ষ জনশক্তি এই সেক্টরে যদি শুধুমাত্র এই এলপি গ্যাসের ব্যবসা বিস্তারের জন্যই যদি বলি, সেটার জন্য আমাদের আসলে প্রস্তুতির জায়গাটা কি? প্রশ্নটা রাখলাম, একটা ছোট্ট বিরতির পরে ফিরছি, থাকুন আমাদের সঙ্গেই। এনার্জি প্যাক পাওয়ার টক দেখছেন। আমাদের আজকের বিষয় এলপি গ্যাস। বিরতির আগে ডক্টর মহতামিমের কাছে 2-3টি প্রশ্ন একসঙ্গেই স্যার। জনশক্তির জায়গাটা যদি একটু বলি আমরা। দেখুন, জনশক্তি তো এরকম একটা বড় একটা ইস্যু ম্যানেজ করতে গেলে শুধু সরকারের পক্ষে সম্ভব না, আবার শুধু ব্যক্তি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে দিয়ে আমরা ছেড়ে দিই তাহলেও সেখানেও অনেক ধরনের অসুবিধার সৃষ্টি হয়। সো এটা সরকার এবং বেসরকারি দুপক্ষের সমন্বয় করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমাদের যে সিএনজির যে সিলিন্ডারগুলো আছে আমরা গাড়িতে যে ব্যবহার করি, এখানে বলা হচ্ছে, বারবার আমরা স্মরণ করে দিচ্ছি, স্টেশনগুলোতে লেখা আছে যে প্রতি 5 বছর পর পর এটাকে রিটেস্ট করতে হবে, রিটেস্ট করে দেখতে হবে যে এটার ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা। এটা কিন্তু 2008 সালে আমি একটা প্রস্তাবনা দিয়েছিলাম এবং একটা চেঞ্জ আমাদের যে মোটর ভেহিকেল রুল আছে সেখানেও একটা করা হয়েছিল। আলটিমেটলি এটা করা হয় নাই। আমার যে প্রস্তাবনাটা ছিল সেটা হচ্ছে সরকারি বেসরকারি সমন্বয়। সমন্বয়টা কীরকম? সার্টিফাইড টেস্ট ফেসিলিটিস থাকবে, এগুলো প্রাইভেট সেক্টরে থাকবে। সার্টিফাইড টেস্ট ফেসিলিটিস, এটা আরপিজিসি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, তারা গিয়ে ওই টেস্ট ফেসিলিটি যাবে, কি কি মেশিন আছে, কিভাবে করছে, এটা করার পরে তাদেরকে সার্টিফাই করবে যে হ্যাঁ এই ল্যাবটা বা এই ওয়ার্কশপটা তারা টেস্ট করতে পারে। বিআরটিএতে যখন আমরা যাই তখন আমরা গাড়ির ইঞ্জিন দেখে, লাইট দেখে, অন্যান্য দেখে, ব্রেকস দেখে, এগুলো দেখে ইন্সপেকশন করে। সিলিন্ডার কিন্তু তারা দেখে না। সিএনজি ইন্সপেকশনের জন্য, গাড়ির ফিটনেসের জন্য সিলিন্ডার দেখে না। আমি বলেছিলাম ভ্যালিড সার্টিফাইড সিএনজি ইন্সপেক্টরের যে সার্টিফিকেশন থাকবে সেটা যতবারই সে বিআরটিতে যাবে তাকে একটা ভ্যালিড সার্টিফিকেশন দেখাতে হবে। সো 5 বছর পরে যখন ইনভ্যালিড হয়ে যাবে তার ওটা, সে তখন আবার একটা প্রাইভেট সেক্টরে যাবে, গিয়ে ওই ল্যাবে গিয়ে ওই ওয়ার্কশপে গিয়ে তার এটা টেস্ট করে 5 বছরের জন্য তার সার্টিফিকেটটা নিয়ে আসবে। প্রতিবার বিআরটিতে যখন ফিটনেসে যায় তখন সে ওই সার্টিফিকেটটা জমা দিবে যে এটা আমার সার্টিফাইড এই সব থেকে করা। ইট ক্যান বি ইজিলি ডান। ক্যালিফোর্নিয়ায় যে স্মগ টেস্টিং হয়, অর্থাৎ ওদের কিন্তু পলিউশন ইজ ভেরি স্ট্রং, তো ওদের যেন এমিশন থেকে যেন কী পরিমাণ বের হয়, স্মগে একটা যে কোনো গাড়ি চালাতে গেলে স্মগ টেস্টার সার্টিফিকেট থাকতে থাকে। অল প্রাইভেটলি ওন ল্যাবের মধ্যে, মানে প্রাইভেটলি ওন ওয়ার্কশপের মধ্যে আছে। দে আর সার্টিফাইড ওয়ার্কশপস, ওখানে গিয়ে সার্টিফিকেট নিলে ব্যাস মোটর ভেহিকেল ডিভিশন যে আছে ওটা দেখলে বুঝে ঠিক আছে তুমি স্মগ টেস্ট পাস করা আছে তোমার গাড়ি, রিনিউ করতে কোনো অসুবিধা করে না। অফকোর্স এলপিজি গ্যাস প্রাইভেট, আমি তো ব্যক্তিগতভাবে গিয়ে
আমার এলপিজি সিলিন্ডার এক এক দিন এক একটা ব্যবহার করছি, Exactly, আমি কি হ্যাঁ। 5 বছর পর পর এটা করব? এটার দায়িত্ব নিতে হবে কোম্পানি। মানে এটা তো একটা হ্যাসেলেরও ব্যাপার, এটা যে হ্যাসেলের ব্যাপার আছে, জি। এটা কোম্পানিকে দায়িত্ব নিতে হবে। কোম্পানি যে প্রথম যে এটা তো গভর্নমেন্ট মনিটর করতে পারে, রেগুলেটর, যে টোটাল যে নাম্বার অফ সিলিন্ডার এক এক ব্যাচে 50,000 60,000 আনা হচ্ছে, তো সেই ব্যাচের 50,000 সিলিন্ডারগুলো একটা সার্টেন মেয়াদের পরে এগুলোকে রিটেস্ট করা হচ্ছে কিনা, এটা কিন্তু রেগুলেট করা বা দেখা কোনো ডিফিকাল্ট কিছু না, এটা করা সম্ভব এবং কোম্পানিরা তার নিজের দায়িত্বে করবে, এখানে সরকার স্যার, এখন খালি তো অনেক মনিটরিং কিছু করবে। অনেক কিছু ডিজিটাল হয়ে গেছে, মানে এখন মানে এই সিলিন্ডার গুলারও তো লোকেশন ট্র্যাকে রাখা, এটাও তো GPS যে সিস্টেমে আছে, এগুলো আছে, সিলিন্ডারগুলো করা যায়, তবে সবচেয়ে বড় টেস্টটা হলো পারফরম্যান্স। আজকে যদি বসুন্ধরার 4টা সিলিন্ডার কালকে বাস্ট করে, দে উইল লুজ দেয়ার বিজনেস। দ্যাট ইজ দ্য বিগেস্ট মানে চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় কি বলবো মানে রক্ষা কবচ। আমার সেফটি সবচেয়ে বড় রক্ষা কবচ হলো। কিন্তু দুর্ভাগ্য হলো যে স্যার, বসুন্ধরার সিলিন্ডার ব্লাস্ট করে নাকি বিপিসিটা করলো, এটা তো আমরা আসলে জানতে এটা পারি না। রেগুলেটর এই যে কদিন আগে এটা একটা আমরা বাস জানতেই করলো, পারি না। জি, না এটা যে বাস করলো, এটা তো রেগুলেটর যারা আছে, ডিপার্টমেন্ট অফ ইন্সপেক্টর যারা আছে, তারা যাবে, গিয়ে তারপর ধরবে, ধরে এটা যদি এখন পেপারে পাবলিশ হয় যে এই কোম্পানির বাস করেছে, কোম্পানি নিজের স্বার্থেই এই চেষ্টা করবে যে কোনো অবস্থায় যেন তার কোনো সিলিন্ডার এই প্রবলেমটা না হয়। সো দ্যাট ইজ সাম সেলফ রেগুলেশন। হোয়াট আই এম সেইং ইজ দ্যাট কোনো জিনিস আছে যেগুলো মানে সেটা তো আর আসলে বসুন্ধরা নিজের স্বার্থেই তার স্যার, এই যে রক্ষা কবচ, যে আমরা তো নিজের সেফটির কারণেই যে যাতে সিলিন্ডারটা ব্লাস্ট না করে, কিন্তু এটা তো বসুন্ধরার পত্রিকায় এটা ছাপা হবে না, না, বা বসুন্ধরা পত্রিকায় না ছাপা হলো। টেলিভিশনে ওটা যাবে না, সেটা তো দেখা যাবে না। একই এটা মানে সরকারি এটা সংস্থা, conflicting, না এখানে কোনো অন্য কোনো কোম্পানি আসবে না। সরকারি সংস্থা যে আছে, সে যে প্রোব করবে, সে যে ইনভেস্টিগেশন করবে, সেই ইনভেস্টিগেশনের রিপোর্টটা পাবলিক করে দেবে। স্যার এখানে তো লুকানোর কিছু নাই। সিলিন্ডারগুলো অধিকাংশ ক্ষেত্রে বাস্ট হয়ে এমন একটা অবস্থায় চলে যায় যে এটার শেপ বা এটাকে শনাক্ত করার যে এখন আমরা যদি খুব বেশি থাকে না। এলপিজির সেফটি যদি দেখি, আমরা এলপিজি একটা সিলিন্ডার কিন্তু কয়েক ধরনের টেস্ট আছে। একটা হলো প্রেসার, এটা কিন্তু খুব হাই প্রেসার জিনিস না। সিএনজি আর এলপিজির মধ্যে দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। এলপিজি যে আছে সেটা কিন্তু লো প্রেসার, হ্যাঁ, কত 8-10 বার বা 14 বার 12 বার 12 বারের মতো 12 বারের মতো, মানে কিন্তু স্যার ওই যে পারসেপশনটা ওরকমই মনে হয়, মানে সাধারণ মানুষ না, যে ইউজার লেভেলে সেখানে অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। স্যার এখানে মূল জিনিসটা অনেকটা আমরা যেটা পেয়েছি স্যার, এটা ভালভগুলো হচ্ছে ডিফেক্টিভ। এটা ভালভগুলো ডিফেক্টিভ হয়, হলে পরে যদি একটু লিক হয়, তাহলে হয় কি যে এই জায়গাটা থেকে খুব অল্প পরিমাণে আগে গ্যাস বেরোনো শুরু হয়। এখন বোঝেন একটা জিনিস, যেটা তো দাহ্য পদার্থ, যখন আমি জ্বালাচ্ছি, চুলা না জ্বলে দেখা যাচ্ছে ওটা আগে জ্বলে যাচ্ছে, জ্বলে এটা একেবারে ছোট ছোট। এলপি গ্যাসের সাথে সিএনজি বা ন্যাচারাল গ্যাসের ডিফারেন্সটা হলো এলপি গ্যাস ইজ হেভিয়ার দ্যান এয়ার। সো এলপি গ্যাসটা যখন লিক হয় এটা নিচের দিকে থাকে। ন্যাচারাল গ্যাস সিএনজি যেমন উপরের দিকে চলে যায়, আমি যদি একটা ভালো ভেন্টিলেশন থাকে, ফ্যান থাকে, তাহলে এটা বেরিয়ে যাবে এবং এখানে ওখানে থাকবে না। কিন্তু এলপি গ্যাসটা নিচের দিকে থাকে এবং নিচের দিকে থাকা অবস্থায় যদি কোনো স্পার্ক হয় বা কোনো কিছু জ্বলে, তখন ওইখানে একটা বিস্ফোরণ হয়। এবং সাধারণত গ্যাসের থেকে ওই বিস্ফোরণ থেকে ভিতরে গিয়ে সিলিন্ডার ব্লাস্ট করে, শুধু প্রেসারের কারণে এলপি গ্যাসের ব্লাস্ট করার চান্স খুবই কম। আর একটা হচ্ছে যে হ্যান্ডলিং এর সময় ক্র্যাক, হ্যান্ডলিং এর সময় যদি ক্র্যাক করে, হ্যাঁ, মানে ট্যাপ খেলে কিন্তু কোনো অসুবিধা নাই, যদিও এটা ইন্টিগ্রিটি কিছুটা হলে নষ্ট হয়। তো এই জন্য ভিজুয়াল ইন্সপেকশন, আমি যতদূর জানি প্রত্যেকটা এলপি কোম্পানি যখনই সিলিন্ডার ব্যাক করে, দে ডু এ ভিজুয়াল ইন্সপেকশন। একটা জাস্ট বাইরে থেকে দেখা যে কোনো ক্র্যাক আছে কিনা, ইয়ে আছে কিনা সেটা দেখা। আর ফিজিক্যালি যেটা ওয়াটার টেস্টিং করে বা প্রেসার টেস্টিং করে করা, সেটা এক্সরে টেস্টিং বা এক্সরে টেস্টিং করা, সেটা তো স্যাম্পলিং করে, সেটা সম্ভব না। লাখ লাখ সিলিন্ডার, প্রতিটা সিলিন্ডার করা সম্ভব না। সো 20-25টা থেকে একটা করে নিয়ে আমরা একটা করে স্যাম্পল দিয়ে ওটাকে স্যাম্পল করে এক্সপ্রেস করে জেনারেল ইন্টিগ্রিটি দেখার জন্য। সো দেয়ার আর মানে ইন্ডাস্ট্রিতে নোন প্র্যাকটিসেস আর দেয়ার, সেই গুড প্র্যাকটিসগুলো যদি তারা করে, তাহলে আমি মনে করি সেফটি ওয়াইজ এটা কোনো ডিফিকাল্ট কিছু না। এত কিছু করার পরেও দুর্ঘটনা ঘটতে পারে, এত কিছু করার পরেও 20 লাখ 25 লাখ 30 লাখ সিলিন্ডারের মধ্যে একটা সিলিন্ডার এক জায়গায় হওয়া উচিত না, কিন্তু তারপরে হয়ে যায়। অনেক সময় অনেক কিছু ফাঁকফোকর দিয়ে বলছেন এটা হয়ে স্যার, এত কিছু করার পরে কিন্তু আমরা কি আদৌ এত কিছু করছি? মানে আমরা ব্যবসাটা বাড়ানোর চেষ্টা করছি, আমরা বলছি যে একটু নীতিমালাটা আর একটু সহজ
করা উচিত, সরকারের তরফ থেকে ইনসেনটিভটা দেওয়া উচিত। কিন্তু আপনি যেটা বললেন যে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বা হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য গভর্নমেন্ট এবং বেসরকারি উদ্যোগ দুইটা একসাথে যেতে হবে, সেই জায়গায় তো এখানে তো জয়েন্টলি কোনো আমরা পদক্ষেপ কি দেখতে পাচ্ছি কিনা? এখনো পাচ্ছি না, কারণ এটা তো ব্যবসাটা কদিন, এই 4 বছর আগেও 80,000 টন আমাদের বিক্রি হতো, এখন সেটা প্রায় 4 লাখ টন, 400,000 টনে চলে এসেছে। কিন্তু And this is গ্রোথের যে rapidly- রেট সেটা তো 45% এটা র্যাপিডলি এক্সপ্যান্ডিং। জি। 1 মিলিয়ন টন উনি যেটা বললেন 1 বছরের মধ্যে হয়তো হয়ে যাবে। আমরা কল্পনা করতে পারি না 1 মিলিয়ন টন হবে। যখন বলা হতো যে সামনে এরকম এটা পজিশন বিশ্বাসযোগ্য আছে, বড় ছিল হচ্ছে, না। বিশ্বাসযোগ্য ছিল না, হয়ে যাচ্ছে। এটার সাথে এখন সরকারকে কোপ করতে হবে, কোপ করতে। সরকারকে এটা প্রপারলি গাইড করতে হবে, সরকারকে এটা এখন একটা রেগুলেটরি বডি রেখে যেমন, এলপি রূপান্তরিত গ্যাসের যে জি। আরপিজি সেল যেমন সিএনজি টাকে দেখছে, আমি জানি না এলপিজি কাদের আপনাদের আন্ডারে বোধহয় বিপিসি BPC মানে BPC আপস্ট্রিম guide করছে, রেগুলেটর হ্যাঁ। আছে, কিন্তু এটা সাইডলাইন হিসেবে, মানে বিপিসিও খুব অ্যাগ্রেসিভলি যে এই জিনিসটা হ্যান্ডেল করে তাও না, ওনারা মনে হয় অনেকগুলো না, নীতিমালা অনেক- করছেন, অনেক- তার জি। মানে হচ্ছে একটুখানি ওনারা add কিন্তু করি এখানে। অ্যাওয়ার হচ্ছেন। একটু অ্যাড করি যে যেমন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি, তারা কিন্তু একটা রেগুলেটরি একটা বডি, যে body, এটাকে জি। সিএনজি কে তারা গাইড করছে, তারা কিছু সমস্যা হলে সেটা দেখছে। তো এখানে দেখা যাচ্ছে যে এত বড় একটা ইন্ডাস্ট্রি গ্রো করে যাচ্ছে, 1 মিলিয়ন টন ইমিডিয়েটলি হয়ে যাবে। সেখানে কিন্তু আমাদের এবং যেটা আমরা এখানে ফিল করছি যে একটা পাবলিক ইস্যু আছে, ইস্যু এখানে, আছে, হ্যাঁ, নিরাপত্তা হ্যাঁ। আছে, এর গ্রোথটাকে মনিটরিং করা, ডাইরেকশন দেওয়া, হ্যাঁ, ভোক্তা Quality বান্ধব maintain করা। কিভাবে হবে, কোয়ালিটি, এই যে এতগুলো সিকিউরিটি ম্যাটার আসছে, এটা কিন্তু আমি আরো অনেক ডিপ তথ্য আপনাদেরকে দিতে পারি। এখানে কিন্তু একটা রেগুলেটরি বডি দরকার। যদি বডি না থাকে তাহলে হবে কি, এটা ভুল ডিরেকশনে চলে যাবে। যে এত বড় ইনভেস্টমেন্ট, এটা এই লক্ষ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট কিন্তু ভুল ডিরেকশনে যাবে। একটা বিষয় আমাদেরকে চিন্তা করতে, দেখেন সীতাকুণ্ড থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত এবং আমাদের এই নারায়ণগঞ্জ, রূপগঞ্জ এই এলাকাতে শত শত আপনার হলো রিফিলের কারখানা আছে, ছোট ছোট refill। শত শত, যেটা আমরা নিজেরা যারা ব্যবসায়ী যারা আমাদের ফেস রক্ষা করার জন্য, কারণ একটা সিলিন্ডার বাস্ট হলে কিন্তু হয় সেটা বলতেছে হয় টোটালের, না হলে বিপিসি, না হলে বসুন্ধরা, যে কারোর তো একটা নাম বলছে। তখন আমরা নিজস্ব উদ্যোগে আমরা কিন্তু বসুন্ধরা থেকে জি। গত 2 বছর ধরে প্রচুর পরিমাণে আমরা এদের পিছনে লেগেছি। কিভাবে? সেটা হলো যে ছোট ছোট বাসা বাড়ির ভিতরে তারা বড় একটা সিলিন্ডার কিনে, 45 কেজি সিলিন্ডার, 45 কেজি গ্যাস আছে, এটাকে সে করতেছিল 6টা বা 7টা, মানে 70 কেজি বানিয়ে ফেলছে করে। এবং এর মানে গ্যাস ভরার যে পদ্ধতি, এই পদ্ধতিটা অত্যন্ত ত্রুটিপূর্ণ। তখন দেখা যে ক্যাপটা সে লাগাচ্ছে, যে ভাল্বটা লাগাচ্ছে, এটাও অত্যন্ত ত্রুটিপূর্ণ একটা ভাল্ব, বা পুরানো ভাল্বকে ওয়েল্ডিং করে লাগাচ্ছে। এটা হচ্ছে কি, দেখেন যে এটা যখন একটা মানুষ এটা কিনে নিয়ে যাচ্ছে, সে গৃহিণী বা সাধারণ মানুষ, তার পক্ষে কোনোভাবে এটা বোঝা সম্ভব না। গায়ে লেখা আছে হয়তো জি। টোটাল গ্যাস, কিন্তু সে নিয়ে যাচ্ছে হলো একটা রিফিল গ্যাস, যেটা হলো একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে এটা রিফিল করা হয়েছে। তখন হচ্ছে কি, দেখেন যে এই যে দুর্ঘটনা প্রতি মাসে আপনাদের সংবাদ মাধ্যমে কিন্তু আসছে, তো এটা কিন্তু ডেডলি একটা মানে জায়গায়- অ্যাক্টিভিটি চলে যাচ্ছে আস্তে আস্তে। এই জন্য আমরা বলছি যে রেগুলেটরি বডি হোক, তারা এটাকে কন্ট্রোল করুক, এবং বিশেষ করে এটা তো সরকারের আইন- দায়িত্ব এগুলো দেখা। সরকারের অবৈধ- দায়িত্ব। আরেকটা অবৈধ যেটা কার্যকলাপ মজার দেখার ব্যাপার, দায়িত্ব। যে এটার যে শাস্তির বিধান আছে, সেই শাস্তির বিধান হলে মনে হয় যে আমরাও একটা করে ওরকম একটা রিফিলের কারখানা করে ফেলি। এর শাস্তি 1000 টাকা না 1200 টাকা নাকি জরিমানা দিতে হয়। বাহ। তো এটাতে করে হয় কি, যে মানুষ অনেক উৎসাহিত, যে আপনি যাই হোক, 45 মানে কেজি আমরা- গ্যাসকে আপনি জি। 70 কেজি বানিয়ে ফেলবেন, এটা তো আপনার দ্বিগুণের বেশি লাভ। জি, মানুষকে এরকম একটা মানে ইনসিকিউরিটির মধ্যে ফেলে দেওয়ার জন্য সব রকমের জোগাড় যন্ত্র মানে আছে। করা আছে। এটা আমরা অ্যাডাল্ট্রেশনের যে অ্যাক্ট, ওই অ্যাক্টের মধ্যে আছে, কিন্তু এটা বিস্ফোরক আইনে যদি আনা হয় তাহলে পরে এটা কিন্তু আরো কঠিন তার মানে হয়ে যাবে। আসলে রেগুলেটরি বডি যদি থাকে তাহলে সবকিছুই এটা একটা অনেক ফ্যাসিলিটি পাবে একটা মানুষ। ছাতার নিচে আসবে। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু শুনবো, আমাদের শেষ বিরতি নিয়ে নিচ্ছি। দেখছেন এনার্জি প্যাক পাওয়ার টক, একটা ছোট্ট বিরতি। এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আমাদের আজকের শিরোনাম। সঙ্গে আছেন জ্বালানি বিশেষজ্ঞ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টা ডক্টর তামিম, আছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন
বিপিসির পরিচালক মার্কেটিং মীর আলী রেজা এবং বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অফ মার্কেটিং MM জসিমউদ্দিন। বিরতিতে যাবার আগে রেগুলেটরি বডির কথা বলছিলেন MM জসিমউদ্দিন, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে একটা শর্ট লিস্টিংয়ের কথা বললেন যে 60টি কোম্পানি ইতিমধ্যে অ্যাপ্লাই করেছে এই ব্যবসাটা করার জন্য, ইতিমধ্যে 45টি একটা শর্ট লিস্টিংয়ের মধ্যে এসছে, 9টি উৎপাদনের অবস্থায় চলে গেছে। এরকম একটি রেগুলেটরি বডি করার আগেই শর্ট লিস্টিং উৎপাদনে চলে যাওয়া, সেটা কতখানি আসলে লজিক্যাল হলো মানে সরকারের তরফ থেকে? প্রথমে স্যার একটা কথা বলছিলেন যে আমাদের গাড়িতে উনি যেটা প্রচেষ্টা নিয়েছিলেন 5 বছর পর পরে এটা টেস্ট করতে হবে, এবং বিআরটি প্রতি বছর যেহেতু আমরা ফিটনেস সার্টিফিকেট নিই। স্যার এটা চমৎকার আইডিয়ার কথা বলেছেন, মানে সবকিছু আপনার ওটা দেখাতে হবে। আগে কিন্তু অনেক কিছু ছিল না, এখন কিন্তু গেলে আগে অ্যাডভান্স আপনার একটা ট্যাক্স কাটে 15,000 টাকা। তো স্যারের আসলে যে উদ্যোগটা কিন্তু এখন সফলতা আসছে। আমরা আমাদের সড়ক পরিবহনের সাথে যোগাযোগ করে এই জিনিসটা ওইটার ইনসার্ট করা হয়েছে খুব সম্প্রতি, যে তারা গেলে অবশ্যই এই সিলিন্ডারটা ঠিক আছে কি না এবং ওই প্রত্যয়ন আছে কি না সেইটা অবশ্যই তারা দেখবে। তো আরও একটা আসার কথা হলো, যেহেতু আমি RPGCL একজন ডাইরেক্টর, এইখান থেকেও আমরা খুব অনেকবারই চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন কারণে ইমপ্লিমেন্ট করতে পারিনি, দেরিতে হলে হয়েছে। আর আমাদের আমি বলবো না আমাদের RPGCL সারা দেশে সক্ষমতা আছে, কারণ আমাদের দুটো, একটা হচ্ছে জোয়ার সাহারাতে, আরেকটা আছে আমাদের যাত্রাবাড়িতে। কিন্তু এইটা তো সারা দেশে আমরা করতে পারবো না, সেই জন্য আমরা কিছু প্রাইভেট যারা খুব মানে স্বনামধন্য সুনাম আছে এরকম আমরা কিছু কোম্পানিকে চয়েস করতেছি, যারা এই সিলিন্ডার আপনার স্থাপন করে, তাদের ওই ফ্যাসিলিটি আছে কিনা এগুলো দিয়ে সেখান থেকেও ইচ্ছা করলে ওই একজন ভোক্তা ওই সার্টিফিকেট নিতে পারবে। তো এইটা আমরা একটা সহজীকরণ করতেছি। আর আপনার কি প্রশ্ন দ্বিতীয়টা? আমি বলছিলাম যে রেগুলেটরি বডির কথা বলছেন, রেগুলেটরি বডি ছাড়া এত যে একটা বড় এক্সপেনশন হচ্ছে, সেটা হবে এলপিজি রেগুলেটর তো আমাদের বিআরসি একটা আলাদা আছে, কিন্তু সেই সাথে আমাদের এইটা যেহেতু ব্যান্ডেডটা টেকনিক্যাল রেগুলেশন, সেটা শুধু দামের ব্যাপারেই শুধু ওনারা শুনানি করছেন ইত্যাদি। সেইটা হচ্ছে আমাদের যে একটা বটলিং স্থাপন নীতিমালা অলরেডি গেজেট হয়ে গেছে। বিপিসি, এটা বিপিসি যেহেতু পেট্রোলিয়াম প্রোডাক্ট, এটা হচ্ছে বিপিসির ব্যান্ডেড। আর সিএনজিটা কিন্তু এটা আপনার পেট্রো বাংলার সাবজেক্ট। এখন বিপিসি যেটা করতেছে এই যে 18 মাস প্রাথমিক আমরা অনুমোদন দিই, অনুমোদন দেওয়ার পরে অন্যান্যগুলো এখানে কিন্তু আরো এজেন্সি আছে, যে পরিবেশ আছে, তারপরে আপনার ফায়ার ব্রিগেড আছে, বিস্ফোরক আছে, এইগুলো থেকে তাদের ক্লিয়ারেন্স নিতে হয়, স্থানীয় জেলা প্রশাসন, তারপরে এই লোকালয় থেকে কত দূর, এই অনেকগুলো ফ্যাক্টর আছে, সেখানে আমরা ইন্সপেকশন করি। আর আগে যেটা যেহেতু খুব বেশি আকারে ছিল না, সেহেতু ওইভাবে মানে আমরা এনফোর্সও করতে পারিনি। এখন আমরা ম্যান্ডেটরি করে গেছি, তাদেরকে ওই টেস্টিং ফ্যাসিলিটি অবশ্যই থাকতে হবে। এবং একটা জিনিস হচ্ছে কি, যেহেতু বিপিসি আগে আসছে, কিন্তু বিপিসি মার্কেট এখন কিন্তু সামান্য সীমিত, মাত্র 20,000 কম বেশি। আর সেখানে আপনি চিন্তা করেন 4 লক্ষ চলে গেছে, সেজন্য বিপিসির সাথে অন্যদের গ্রোথ আর বেশি বেড়ে গেছে। যদিও আমাদের সেকেন্ড ইয়ারেল হবে এবং সেখানে আমাদের 3.3 মিলিয়ন অর্থাৎ 30 লক্ষ মেট্রিক টনের আবার একটা ক্যাপাসিটি আসবে, তখন আমরা চিন্তা করতেছি পাশাপাশি আর একটা এটা করবো, সেটা ভিন্ন বিষয়। এখন সিকিউরিটির যে বিষয়টা, আমাদের এই যে সিলিন্ডারের যে কোয়ালিটি এই এত ভালো, যেহেতু ফ্রান্স এবং ইটালির নির্মাণের, এবং ওর উপরে যে কিটসগুলো ছিল সেগুলো যেহেতু আগে ওইভাবে হতো না, আমরা কিন্তু ওই স্ট্যান্ডার্ড মেনটেন করেছি। কিন্তু দুঃখজনক হলো কি, আমরা একটু যে রেগুলেটরি বডির উপরে ছিলাম যে এইটা আসলে কতটা এফিশিয়েন্টলি এই জিনিসটা করা যায়। আমি একটু একটু বলতাম যে দুঃখজনক যে আমাদের যে আগে যেখানে খোদাই করে দেওয়া হতো, এবং সেইগুলো অনেক ক্ষেত্রে হয়েছে, সবার কথা বলবো না, কেউ এই গলাটা কেটে নিয়ে অন্যটা নিম্নমানের আমার এটা লাগিয়ে দিয়েছে, যার জন্য অনেক সময় আইডেন্টিফাই করা যেত না। এখন বলা হচ্ছে তুমি বডিতে করবা এবং কবে হলো এবং লাস্ট হবে তারিখটা ওখানে খতিতে থাকতে হবে। সেটার জন্য অবশ্যই একটা রেগুলেটরি কমিটি করার আর আছে আমাদের, সেটা করে হচ্ছে বিস্ফোরক অধিদপ্তর। হয়তো গভর্নমেন্ট চিন্তা ভাবনা করতেছে আরো এটা বড় আকারে স্যার একদম ছোট করে যদি একটু বলেন যে আমরা এই
এরকম একটি প্রয়োজনীয়তার কথা উঠলো এখান থেকে, যারা ব্যবসায় আছেন এবং অলরেডি সরকারের কর্তৃপক্ষ যারা আছেন, আর আপনার কাছে হলো আইডিয়া। স্যার, এই রেগুলেটরি বডিটা হওয়ার সময় যেন এফিশিয়েন্টলি হয়, মানে এখানে যে ওয়ান স্টপ ব্যাপারগুলো কি কি থাকা উচিত সেটা যদি স্যার একটু মানে আপনার চিন্তার মধ্যে যা আছে। শুরু তো করেছিলেন আপনি এটা স্যার, যেহেতু সেরকম। যেহেতু এটা একটা পেট্রোলিয়াম প্রোডাক্ট, আমি মনে করি এটা রেগুলেটরি উইংটা বিপিসির সাথেই থাকা উচিত। সরকারি তো একটা নিয়ন্ত্রণ থাকতে হবে, তো সরকারের নিয়ন্ত্রণটা যেটা আরপিজিসিএল সিএনজির ক্ষেত্রে করছে সিমিলার কাইন্ড অফ, যদিও সিএনজিও কিন্তু সিএনজির মূল্য নির্ধারণটা কিন্তু বিআরসির কাছে, হ্যাঁ, কিন্তু টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে, সেফটি এবং আদার ইস্যুগুলো আছে, কোয়ালিটি ইস্যুগুলো যেগুলো আছে, সেগুলো বিপিসি কিন্তু একটা রেগুলেটরি রোল প্লে করতে পারে। এবং এখন আমি মনে মানে করি আলাদা করে তো একটা এরকম- বিপিসির এখন এলপিজির জন্য একটা সেপারেট উইং, একটা সেপারেট ডিপার্টমেন্ট এলপিজি রেগুলেশনের জন্য তৈরি করা উচিত, এবং তাকে একটা ভালো কম্পিটেন্ট কাউকে দিয়ে এবং সবার সাথে বসে এই যে রেগুলেশন ওনারা যেগুলো করছেন, এগুলো তো আকাশ থেকে নিশ্চয়ই করছেন না, কারণ ওনারা বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে অভিজ্ঞতা, দেখছেন, জি। অভিজ্ঞতা দেখছেন কোথায় কিভাবে হচ্ছে, সেগুলো দেখেই কিন্তু ওনারা বেশ কতগুলো নীতিমালা করেছেন। পত্রিকাও বেশ কিছু অটো গ্যাসে যেটা জি। পত্রিকা এসছে যে কি কি করতে হবে না করতে হবে, তো সেগুলো দেখে কিন্তু একটা বডি, সিঙ্গেল বডি থাকতে হবে যে রেসপন্সিবল থাকবে, যারা এতগুলো কোম্পানি, প্রায় আমরা আশা করছি আগামী 3-4 বছরের মধ্যে গোটা 30 অ্যাটলিস্ট গোটা 30 কোম্পানি আসবে। আলটিমেটলি হয়তো মার্জার হবে, একটা একজনকে কিনে নিবে, আলটিমেটলি গিয়ে হয়তো 20-25টা থাকবে, কিন্তু মার্কেটটা অনেক বড়। আমরা যেটা বলছি 1 মিলিয়ন টন, ফিউচারে 2 মিলিয়ন টন যে হয়ে যাবে এটা বলা যায় না। আর আমাদের বাড়িঘরে যদি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় সেটা আছে, এটা একটা আছে। খালি বাড়িঘরের কথা আমরা বলছি, এলপিজির ব্যবহার কিন্তু ব্যাপক হারে অটো গ্যাসে বাড়তে অটো পারে। গ্যাসে, জি। এলপিজি ব্যবহার ইতিমধ্যে অনেকখানি বেড়েছে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে, জি। ইন্ডাস্ট্রিতে, কমার্শিয়ালি বাড়ছে। কমার্শিয়ালি তো ইজ এ কাইন্ড অফ বাড়িঘরের মতো, মূলত এটা small, চুলো জ্বালানো, জি। রেস্টুরেন্টস এন্ড আদার্স, জি, এটা স্মল ইন্ডাস্ট্রি, আমরা এটাকে এটার জন্য হেভি। তাহলে এটার যে পরিধি এবং ব্যাপ্তি এটা কিন্তু অনেক বেশি। সুতরাং আমাদের একটা খুব স্ট্রং রেগুলেটরি বডি এখনই করা উচিত, যাতে প্রথম থেকে, যেটা উনি বললেন যে ভুল পথে যাতে পরিচালনা না হয়, বাহ। প্রথম থেকে সঠিক পথে যেন যায়, সেটার জন্য ইমিডিয়েটলি এটা করা দরকার। এরকম একটি চমৎকার আইডিয়ার পরে আর কোনো কথা থাকে না। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মীর আলী রেজা এবং এম জসিমউদ্দিন আপনাদেরকেও। প্রিয় দর্শক যারা ছিলেন, সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকে শেষ করছি এনার্জি প্যাক পাওয়ার টক। আগামী সপ্তাহে আবারও এই সময় দেখা হবে। ভালো থাকবেন সবাই।